চলুন, রবির আলোয় দেখিব আজি নতুন প্রভাত। তো এই লাইনটা দেখে কি মনে হচ্ছে আজকে আমরা আবার কাকে নিয়ে আলোচনা করব? আমরা আজকেও রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে একটু আলোচনা করব, কারণ হচ্ছে আমাদের 19-এর বইয়ের একটা গদ্য আমরা বাকি রেখেছি, সেটা হচ্ছে লাইব্রেরি, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। চলুন আমরা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের লাইব্রেরি নিয়ে একটু পড়াশোনা করি। হুম। লাইব্রেরি লাইব্রেরি প্রবন্ধটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত। হ্যাঁ, এটা আমরা মনে রাখার চেষ্টা করব, কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত। এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, প্রবন্ধ থেকে প্রশ্ন হয় অনেক। তো প্রবন্ধ গ্রন্থের মধ্যে বিচিত্র প্রবন্ধ গ্রন্থ যেটা, সেটা থেকে হচ্ছে লাইব্রেরিকে নেওয়া হয়েছে। হ্যাঁ, তার অন্তর্ভুক্ত হচ্ছে লাইব্রেরি প্রবন্ধটি। আর লাইব্রেরি প্রবন্ধ মানে আমরা নাম শুনে মোটামুটি আন্দাজ করতে পারছি যে লাইব্রেরি প্রবন্ধটি আসলে কি নিয়ে কথা বলছে। এখানে কথা বলা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বই পড়ার সঙ্গে জ্ঞানের সম্পর্ক বা লাইব্রেরির যে প্রয়োজনীয়তা আমাদের জীবনে, সেটা যে সম্পর্কটা সেটাই উপস্থাপন করেছেন এই প্রবন্ধে। ঠিক আছে, তার মানে হচ্ছে লাইব্রেরির একটা প্রয়োজনীয়তা আছে, বাঙালি সেটা অনেক পরে বুঝতে পেরেছে, এবং সেখানে আছে বই, যে বই নিঃশব্দে অনেক কথা বলে যায়, তাই না? ওখানে শব্দকে নিঃশব্দের মধ্যে বেঁধে রাখা গেছে, এমন ভাবে রবীন্দ্রনাথ ঠাকুর ওখানে লিখেছেন যে হাজার হাজার কথা, হাজার হাজার শব্দকে নিঃশব্দের মধ্যে বেঁধে রাখা গেছে কোথায়? লাইব্রেরিতে, বইয়ের মধ্যে। এবং এই বইয়ের প্রয়োজনীয়তা আমাদের জীবনে হচ্ছে অনস্বীকার্য, সেটা তো আসলে আমরা বুঝি, আমাদেরকে হয়তো আলাদা করে আর বলার প্রয়োজন হয় না, তাই না? হ্যাঁ, 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 চলিত ভাষায় প্রথম যেই ছোট গল্প সেটা হচ্ছে আমরা বলি পয়লা নম্বর। ঠিক আছে। আচ্ছা, তো লাইব্রেরির প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা আরেকটু শুনি। হ্যাঁ, এখানে সুন্দর একটা উক্তি রবীন্দ্রনাথ ঠাকুরের আছে যে এখানে জীবিত ও মৃত ব্যক্তির হৃদয় পাশাপাশি এক পাড়ায় বসবাস করিতেছে। হ্যাঁ, আমরা এই লাইনগুলো যখন পড়বো, এই উক্তিগুলো যখন পড়বো, আমরা জানি সবার কনফিউশন আসবে, এটা কি প্রমোদ চৌধুরী বললো নাকি মোতাহার হোসেন চৌধুরী বললো? রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বলছে এটা মাথায় আসবেই না আমাদের প্রথম দিকে হয়তোবা, কারণ এই টাইপের কথাবার্তা, শিক্ষার প্রয়োজনীয়তা বা ভাষার চলিত রূপের প্রয়োজনীয়তা, এই টাইপের কথাগুলো যখন আসে, মনে হয় যে প্রমোদ চৌধুরী বলছেন, না হলে হচ্ছে মোতাহার হোসেন চৌধুরী বলছেন। কিন্তু বলছেন আসলে কে এই লাইনটা, এই উক্তিটা বলেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, এখানে জীবিত ও মৃত ব্যক্তির হৃদয় পাশাপাশি এক পাড়ায় বাস করে, কেন বলেছেন? আমরা কিন্তু অনেক বিখ্যাত ব্যক্তি যারা আমাদের জন্য আদর্শ, তাদেরকে আমরা সামনাসামনি দেখিনি, বা কখনো দেখার সুযোগও হবে না, কারণ তারা এই পৃথিবীতে নেই। কিন্তু তাদের জীবনী, তাদের কর্ম সবকিছু আমরা বইয়ের মাধ্যমে জানতে পাই, লাইব্রেরিতে সেই বইয়ের অবস্থান। তো সেই ব্যক্তিদের সম্পর্কে, সেই ব্যক্তিদের হৃদয়ের কথা সম্পর্কে বা তাদের জীবন আদর্শ সম্পর্কে আমরা কিভাবে জানতে পারি? এই বইয়ের মাধ্যমে। এবং সেখানে গিয়ে যখন আপনি পড়েন, এই লাইব্রেরিতে গিয়ে যখন আপনি পড়াশোনা করেন, তখন সেই জীবিত ও মৃত ব্যক্তিরা এক পাশাপাশি এক পাড়ায় যেন বসবাস করছে সেরকম মনে হয়, তাই না? এটাই হচ্ছে লাইব্রেরির যেই প্রবন্ধ তার একটা মূল উপজীব্য বলা যায়। হ্যাঁ, আমরা একটু সামনে যাই। আচ্ছা, এইটা দেখে কে কে নস্টালজিক হয়ে যাচ্ছেন বলেন? এই ছবিটা দেখে কার কার এখানে অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে? শুক্রবার, শুক্রবার সব জায়গায় তো শুক্রবারই, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ওই সেই বুঝতে পেরেছি। আহ, শুক্রবার শুক্রবার করে বিকাল বিকাল হলেই দৌড় দেওয়া অভ্যাস ছিল কার কার? এখানে চলে গিয়ে বই টই নেওয়া, কয়টা বই কয়টা পড়া হলো সেগুলো টিক চিহ্ন দিতে পারলে কি ভাল লাগে না? যখন একটার পর একটা পড়া হয়ে যায় সবাই টিক চিহ্ন দেয়, ওখানে কি ভাল লাগে যে হ্যাঁ আমি সবগুলো বই পড়ে ফেলেছি, একদম ফ্লেক্স করতাম স্কুলে গিয়ে আমরা, না? যে আমার তো এগুলো পড়াই শেষ। আবার অনেকে তো এগুলো পরীক্ষাতে অনেক ভালো করতো। এই জিনিসগুলো অনেক সুন্দর ছিল, না? ভ্রাম্যমাণ লাইব্রেরি এখন উম, কয়েক মাস আগে আমরা শুনছিলাম না যে বন্ধ হয়ে গেছে, এখন কি আর নতুন করে আছে নাকি বন্ধ পুরোপুরি? ভার্সিটিতেও ছিল, হ্যাঁ, আমাদেরও মেডিকেলেও আসতো, আমাদের মেডিকেলে বৃহস্পতিবার না শুক্রবারই মনে হয় আসতো। সব বই নিয়ে আসতে মন চাইতো আসলে, এতটুকু জিনিসের মধ্যে, মানে এতটুকু জায়গায় কত বই, মানে ভাবলেই তো কেমন কেমন, মানে ভালো একটা ফিলিংস কাজ করে। আচ্ছা, ঠিক আছে, এটা নিয়ে আমরা একটু স্মৃতিচারণ করলাম, এখন আমরা একটু পড়ি। হ্যাঁ, লাইব্রেরি নিয়ে একটু পড়ি। লাইব্রেরি প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর বই পড়ার সঙ্গে জ্ঞানের সম্পর্ক উপস্থাপন করেছেন, এটা তো আমরা বললামই। আর যাদের সান্নিধ্য আমাদের কখনই পাওয়া সম্ভব না, বইয়ের ভিতর দিয়ে আমরা তাদের পেতে পারি। বই আমাদের অতীতের সাথে সেতু বন্ধন গড়ে তোলে, ঠিকই তো একদম কথাগুলো। এই কথাগুলোই রবীন্দ্রনাথ ঠাকুর আসলে পুরো গল্প জুড়ে বলেছেন যে এই যে লাইব্রেরি, সেটার যে প্রয়োজনীয়তা কতটা বেশি সেটা কারা বুঝবে? যারা ওখানে পড়তে যায় তারাই বুঝবে, এবং যারা জ্ঞানকে
জ্ঞান আহরণ করতে চায় এবং জ্ঞানের প্রয়োজনীয়তা বুঝে, তারাই হচ্ছে এই লাইব্রেরিকে ওইটুকু সম্মান দিবে, তাই না? আর ওখানে গেলে আপনি কি পাবেন? ওখানে গেলে আপনি জ্ঞানের তো ভান্ডার পাবেনই, সাথে সাথে হচ্ছে আপনার জীবন আদর্শ চেঞ্জ হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন যে কোনটা উচিত কোনটা উচিত না, বা কোনটা আপনার জীবনের জন্য ভালো, কোনটা হচ্ছে পৃথিবীর জন্য ভালো। সবকিছু আপনি কোথায় গেলে বুঝতে পারবেন? লাইব্রেরিতে গেলে বুঝতে পারবেন, কারণ ওখানে ভেরিয়েশন আছে, বইয়ের বিভিন্ন ধরনের ভেরিয়েশন আছে। আপনি আপনার মতো অনেক কিছু বই চুজ করে পড়তে পারেন, এবং আপনার তখন জ্ঞানের ভান্ডারটা অনেক বেশি কি ভরে যাবে, এরকম একটা ব্যাপার থাকে, তাই না? এখন যে মানুষ পড়ে না, যে মানুষ বই পড়ে না, যে মানুষ হচ্ছে জ্ঞান জ্ঞানের ব্যাপার নিয়ে আলোচনা করে না, তার কিন্তু ওই মাথাটাও অতটুকু একদম খালি থাকে, বা হচ্ছে একদম ছোট হয়ে থাকে ওই পোর্শনটা। সে জানে না কি বলতে হয়, জানে না জীবনকে কিভাবে দেখতে হয়। এটাই হচ্ছে কথা। যে মানুষ যত বেশি বই পড়ে, সে মানুষ তত বেশি নমনীয় হয়, এবং সে মানুষ বুঝে একটা মানুষ কিভাবে কথা বলতেছে, কি নিয়ে কথা বলতেছে, এই সব কিছু বুঝতে পারে। এজন্য আমাদের পড়াশোনা করতে হবে অনেক বেশি, মানে অন্য বই পড়তে হবে, মানে বিসিএস এর বই তো পড়বেনই, অন্যান্য যে রেফারেন্স বুক এগুলো পড়তে হবে, জ্ঞানের ভান্ডারটাকে সমৃদ্ধ করতে হবে, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর তো এই জিনিসগুলোকেই ফোকাস করেছেন। আরেকটা ব্যাপার আছে না, যে আহ যারা অনেক বই পড়ে, যারা অনেক কিছু জানে, তারা হচ্ছে তাদের জাতির উন্নতি করা বা সবার উন্নতি করার পিছনে, উন্নয়নের পিছনে কাজ করতে পারে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে অনেক আক্ষেপ করে বলেছিলেন যে বাঙালির ওই জিনিসটা নাই, মানে এই জিনিসটা প্রতি যে এই যে বই পড়া বা লাইব্রেরি যে প্রয়োজনীয়তা, সেটা তারা উপলব্ধি করতে পারছে না। তারা তাদের ওই নর্মাল খাওয়া দাওয়া, তাদের আজকে কি রাঁধবো, কালকে কি করব, কার সাথে ঝগড়া করবো, এইসব নিয়েই থাকে। তাদের হচ্ছে পড়ার মধ্যে কোনো আগ্রহ নাই। কিন্তু উনি আশা রাখছেন যে বাঙালি সেটা বুঝতে পারছে দিনকে দিন, এবং বাঙালি এই সাহিত্যের মূল্য বা হচ্ছে বইয়ের মূল্য, এগুলো তারা উপলব্ধি করছে দেখে এখন আস্তে আস্তে সাহিত্যের দিকে বাঙালি ঝুঁকছে। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তার উপলব্ধি থেকে বলেছেন। এবং এর দিকে যেহেতু ঝুঁকছে, বাঙালি অনেক উন্নতি করবে, তাদেরকে কেউ আর দমিয়ে রাখতে পারবে না। এই হচ্ছে এই আমাদের লাইব্রেরি যেই প্রবন্ধ, সেটার একটা মূল উপজীব্য ছিল। হ্যাঁ, গাড়িটা এখন ছোট হয়ে গেছে। আচ্ছা, ওকে। আমাদের হচ্ছে যে আগেরটা পড়লাম আমরা লাইব্রেরি নিয়ে আসলে তেমন আহামরি কঠিন কোনো কিছু নেই। আমরা শুধু এটা মনে রাখার চেষ্টা করবো, লাইব্রেরি প্রবন্ধটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত, এবং এটার মূল উপজীব্য কি, সাথে হচ্ছে এই উক্তিটা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই উক্তিটা আমরা মনে রাখার চেষ্টা করব। লাইব্রেরি আমরা শেষ করে গেলাম, এরপরে আমরা যাব যে দেখি কলেজেও কি রবি ঠাকুর গিয়েছেন নাকি। কলেজেও রবি ঠাকুর গিয়েছেন অবশ্যই। রবীন্দ্রনাথ ঠাকুরকে ছাড়া তো আসলে আমাদের সাহিত্যের ভান্ডারটাও আমরা সম্পূর্ণ মনে করতে পারি না। তো আমাদের যে একাদশ দ্বাদশ শ্রেণীর বই, সেই একাদশ দ্বাদশ শ্রেণীর বইয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কথা বলা হয়েছে, বা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাগুলো আছে কয়টি দেখি। আমরা দেখতে পাচ্ছি তিনটি আছে। হ্যাঁ, অপরিচিতা, যেটা আমাদের অনেকের অনেক পছন্দের, এবং অনেকের হচ্ছে পড়তে গেলে মেজাজ খারাপও হয়ে যায়। সে অপরিচিতা আছে এখানে, সাথে আছে হচ্ছে সোনার তরী এবং ঐকতান। আমরা আজকে খুব সুন্দর তিনটা আহ রচনা নিয়ে পড়াশোনা করব, তাই না? তিনটাই অনেক সুন্দর, আমাদের সবার অনেক পছন্দের সোনার তরী, অনেক পছন্দের অপরিচিতা, ঐকতান নিয়েও একটু পড়বো। চলুন আমরা তাহলে কলেজে চলে যাই। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি অপরিচিতা আছে, সোনার তরী আছে, ঐকতান আছে। আমরা এখন এটা নিয়ে পড়বো। এটা কি আমার নেটের সমস্যা না, সাউন্ডে কি ইস্যু হচ্ছে আপনাদের সবারই? আচ্ছা, ঠিক আছে। আমরা আহ আপু দেখেন আবার সামনে সমস্যাটা হয় কিনা, কারণ অন্যরা তো বলছে সমস্যা হচ্ছে না। আচ্ছা, আমরা একটু কলেজে ফিরে যাই, সবাই চলেন। আচ্ছা, আমরা প্রথমে পড়বো অপরিচিতা নিয়ে, তাই না? অপরিচিতা আপনাদের অনেকেরই অনেক পছন্দের, এবং এটা নিয়ে অনেক আম, নাটক হয়েছে, অনেক ছোট ছোট আহ, অনেকেই নাটিকা বা নাটক অনেক কিছু করেছে, অনেক মুভিও আছে কিনা আমি এটা নিয়ে আমি জানি না, মনে হয় না, এটা তো ছোট, এটা নিয়ে মুভি থাকার কথা না। তবে নাটক দেখেছি, অনেকেই করেছে এটা বিভিন্ন সময়, না অনেক সুন্দর। আচ্ছা, আমরা একটু পড়ি যে অপরিচিতা কি জিনিসটা, মানে অপরিচিতা আসলে কোথায় কোথায় আছে, এটার কোথায় উল্লেখ করা আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন জায়গায় এটা আছে, দেখি পড়ি। অপরিচিতা প্রথম প্রকাশিত হয় প্রমোদ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকার 1321 বঙ্গাব্দের কার্তিক সংখ্যায়। হ্যাঁ, এটা একটু খেয়াল করবেন, সবুজপত্র এখানে মাসিক পত্রিকা বলেছে। হ্যাঁ, সবুজপত্র, মাসিক সবুজপত্র পত্রিকার 1321 বঙ্গাব্দের কার্তিক সংখ্যায় অপরিচিতা প্রকাশিত হয়। এত ডিটেল মনে না থাকলেও এটা মনে রাখার চেষ্টা করেন যে অপরিচিতা প্রথম প্রকাশিত হয় কোথায়, সবুজপত্র পত্রিকায়, ঠিক আছে? আর এটা কোথায় অন্তর্ভুক্ত আছে, এটা হচ্ছে প্রথম গ্রন্থভুক্ত করা হয়
রবীন্দ্র গ্রন্থের সংকলন, গল্প সপ্তক এবং পরে গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে, ঠিক আছে। আর এখানে আসলে, আচ্ছা আমরা এটা মনে রাখার চেষ্টা করি, প্রথমে গল্প সপ্তক এবং পরে হচ্ছে গল্পগুচ্ছে। তো এটা যদি আহ, প্রশ্ন আসে তাহলে আশা করি গল্পগুচ্ছ এটাই অপশনে থাকবে, তো আপনার দাগাতে সমস্যা হবে না। আর যদি গল্পগুচ্ছ না থেকে গল্প সপ্তক থাকে, সেক্ষেত্রে তো গল্প সপ্তকই দাগাতে হবে, তাই না? এটা ছাড়া তো আমাদের আসলে অন্য কিছু নেই, অন্য কিছু দাগানোর এখানে অপশন নেই। আমরা একটু মনে রাখার চেষ্টা করবো, গল্পগুচ্ছ আপনাদের এমনিতেও মনে থাকবে, কিন্তু এটা যে প্রথমে সংকলন করা হয় গল্প সপ্তকে, এটাও আমাদের মনে রাখা উচিত। ঠিক আছে। 15 সাল পড়েছি আমি, এইচএসসি 17, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, এটার কি উপজীব্যটা শুনি তো। গল্পটিতে পুরুষতন্ত্রের অমানবিকতার চিত্র যেমন দেখানো হয়েছে, একই সাথে পুরুষের ভাষ্যে নারীর প্রশস্তি ও কৃতিত্ব হয়েছে উচ্চকণ্ঠে। মানে একটা নারীকে উনি যখন এক্সপ্রেস করেছে, আহ, আমাদের যে অপরিচিতার যে নায়িকা, তাকে নিয়ে যখন এক্সপ্রেস করা হয়েছে, তখন দেখেছি আমরা যে কত সুন্দর করে এক্সপ্রেস করা হয়েছে। তার যে ইন্ডিপেন্ডেন্ট ওমেনের যে একটা চলাফেরা, বা হচ্ছে তাকে যে দেখতে কত ভালো লাগে, তাকে নিয়ে কত সুন্দর করে এখানে উনি আলোচনা করেছিলেন। যদিও তার নিজের এখানে আসলে কোনো গুণ নেই, উনি একজন মাকাল ফল, নিজেকে নিজেই বলেছেন। তবে এখানে আমাদের যে নায়িকা, অপরিচিতা, যাকে এখানে আসলে নাম দেওয়া হয়েছে বলতে গেলে, তাকে কিন্তু অনেক সুন্দরভাবে এখানে আলোচনা করা হয়েছে, তাকে নিয়ে, তার চরিত্র নিয়ে, বা তার হচ্ছে যেই আম, গুণ, সবকিছু নিয়ে এখানে সুন্দর করে আলোচনা করা হয়েছে। তো এখানে এই জন্য এই এই কথাটাই বলা হয়েছে যে পুরুষতন্ত্রের অমানবিকতার চিত্র যেমন দেখানো হয়েছে, নারীর প্রশস্তি ও কীর্তিত হয়েছে উচ্চকণ্ঠে। ঠিক আছে, আমরা এখানে আর ডিটেইলে পড়বো, ডিটেইলে গল্পটা সম্পর্কে একটু শুনবো, যেহেতু আমরা অনেকদিন আগে পড়েছি, আমাদের একটু রিক্যাপিচুলেট তো করতেই হবে, তাই না? আচ্ছা, এত সুন্দর একটা মেয়ে, তাই কি সুন্দর মেয়ে, পড়াশোনা করছে মনে হয়। আচ্ছা, অপরাজিতা চরিত্রের হচ্ছে আমাদের যে মেইন চরিত্র, সেটা হচ্ছে কল্যাণী। সবাই জানি আমরা অনুপম, কল্যাণীর নাম শুনলে অনুপমের নাম এমনি এমনি চলে আসে, আমরা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে না? সব জায়গায় এটা নিয়ে তুলনা করা, বা হচ্ছে তুমি কল্যাণী হলে আমি অনুপম, হ্যান ত্যান কত রকমের ফ্যান্টাসি কথাবার্তা এখানে শুনি আমরা। যদিও অনুপম হওয়া আসলে কোনো দিক থেকে কোনো গুণের কিছু না, তাও এই গল্পের নায়ক সে অনুপম, এবং সেই কিন্তু গল্পটা নিজে বলেছেন, এখানে পুরোটা গল্পটা সেই কিন্তু বলেছে, অনুপমই বলেছে। এখানে নায়িকা কল্যাণী শম্ভুনাথকে বলেন। শম্ভুনাথ ছিল কে? অনুপমের মামা তো আমরা জানি যে কে, বাবারে বাবা, তাকে নিয়ে আর কিছু বলার নেই। এআই সুন্দরী। হ্যাঁ, শম্ভুনাথ হচ্ছেন অনেক ব্যক্তিত্ব সম্পন্ন একজন ব্যক্তি, উনি হচ্ছেন কল্যাণীর বাবা। আর গল্পটি উত্তম পুরুষ জবনিতে লেখা হয়েছে। হ্যাঁ, উত্তম পুরুষ জবনিতে মানে এই গল্পটা পুরোপুরি কিন্তু অনুপম বলেছে, তাই না? এটা তো আপনারা পড়েছেন, অনুপমই নিজের সম্পর্কে সবকিছু বলেছে, সে একটা মাকাল ফল। কিন্তু সে কিন্তু আবার পাত্র হিসেবে একদম সেরা। সে মনে করে যে সে পাত্র হিসেবে একদম সেরা, তাকে কিভাবে কন্যার বাপ অমান্য করবে বা হচ্ছে ফিরিয়ে দেবে, এটা তো সম্ভবই না। এটা হচ্ছে আসলে তৎকালীন সমাজ ব্যবস্থার কিছু দিক ওনার মাথার মধ্যে সেট হয়ে গেছিল আর কি, যেটা উনি মনে করেন, উনি অনেক লেখাপড়া করেছেন, উনি অনেক দেখতে শুনতে ভালো, এটাই তার জন্য এনাফ, সে একদম সেরা একজন পাত্র হওয়ার জন্য আর কি। কিন্তু এখানে যে সমাজের যা যা অসঙ্গতি হচ্ছে, তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, এই আর কি অবস্থা। আচ্ছা, আমরা প্রথমে একটু গল্পটা সম্পর্কে একটু শুনি। এবং গল্পটা সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি যে হচ্ছে আমাদের যেই অনুপম, সে লেখাপড়া শেষ করেছে এবং অনেক অনেক বড় বড় পাশ করেছে। সে দেখতে শুনতেও ভালো, তো সে মনে করে যে সে পাত্র হিসেবে একদম ভালো। এই যে এখানে একটা কথা আছে, কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎ পাত্র, কারণ তার তো কোনো দোষ নাই, সে লেখাপড়া করেছে, সবকিছু করেছে, তার মানে হচ্ছে সে সৎ পাত্র। তার কোনো সে থাকুক বা না থাকুক, তার ছিল মামা যে হচ্ছে তার ফ্যামিলিটা পুরোপুরি দেখাশোনা করতে, বলতে গেলে যেহেতু বাবা কম বয়সে মারা গেছেন, ওর মামাই সবকিছু দেখাশোনা করতো, এবং মামাকেই সবকিছু দায় দেওয়া হতো আর কি, সবকিছু রেসপন্সিবিলিটি মামাই নিত। তো ওনার জন্য যে মেয়ে দেখতে হবে, সেটা রেসপন্সিবিলিটিও মামার উপর যায়, এবং মামা হচ্ছে অনেক বেশি ফুটফুটে স্বভাবের। তার হচ্ছে মেয়ে লাগবে এমন ফ্যামিলি, যে ফ্যামিলি হচ্ছে খুব বেশি বড়লোক না, তাকে হচ্ছে একদম যেভাবে বুঝাবে সেভাবে বুঝবে, অনেক কোনো কথা টথা বলবে না, এবং পণ দিবে, পণের হিসাবও সে একদম কড়াই গন্ডায় হিসেব করে রেখেছে, কিরকম পণ চাবে না চাবে কি করবে। তো তারপরে হচ্ছে কথায় কথায় শম্ভুনাথ মানে কল্যাণীর কথা আসে আমাদের অনুপমের ফ্রেন্ডের কাছ থেকে। তারপরে কল্যাণীকে দেখতে যায় ও, কল্যাণীকে দেখে অনেক পছন্দ করে এসে আমাদের অনুপমকে জানানো হয়। অনুপম তো মনের মধ্যে অনেক ধরনের ছবি আঁকছে কল্যাণীকে নিয়ে, এবং কারণ তার কোনো কাজ নেই, তার লেখাপড়া শেষ করে বসে আছে, চাকরিও এখনো করছে না, তার মাথার মধ্যে এখন শুধু কল্যাণী ঘুরছে, যাকে সে দেখে নাই কখনো। এরপরে যখন মামাকে জানানো হয়, মামা তারপরে ওনার বাবার সাথে, মানে কল্যাণীর বাবার সাথে কথা বলে, এবং কল্যাণীর বাবার কথাবার্তা ওনার কাছে তেমন
একটা ভালো লাগে না, কারণ হচ্ছে শম্ভুনাথ অত সুন্দর করে ওনার সাথে বক 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 করে না, সে অনেক বেশি মার্জিত স্বভাবের একজন মানুষ এবং খুব কম কথা বলা মানুষ। তো এখানে কথা বলে দেনা পাওনার ব্যাপারটা একদম, আমাদের যে যৌতুকটা দিবে ওরা, সেটার ব্যাপারে একদম আলোচনা করা হয়ে যায়, কড়াই গন্ডায় হিসাব করা হয়ে যায়, এবং শম্ভুনাথ কিছু এই ব্যাপারে বলে না যে হ্যাঁ বা না, বা সে খুশি কিছু বলে না, তবে সে দিবে যৌতুক, সেই ব্যাপারে এখানে কথা হয়ে যায়। এরপরে আসে হচ্ছে বিয়ের সময়। বিয়ের সময় যখন আসে তখন বিয়ের মঞ্চে যখন সবাই মানে বর এসে বসে আছে এবং সবাই খাওয়া দাওয়া করবে এমন একটা অবস্থা, এই মুহূর্তে হঠাৎ করে হচ্ছে আমাদের শম্ভুনাথ হচ্ছে আমাদের যে নায়ক, তাকে ডেকে আনেন মঞ্চ থেকে, মানে বিয়ের যে আসর থেকে বরকে ডেকে আনেন, এবং সবাই এটা নিয়ে খুবই করে, এবং মামা খুবই রেগে যান যে ওকে কেন ডাকাডাকি করা হচ্ছে এখানে। কিন্তু শম্ভুনাথ বলছে না, তার থাকতে হবে, আমি চাই সে থাকুক। তারপর ওখানে দেখা যায় যে একদম গয়নার হিসেব করার জন্য সবকিছু নিয়ে হাজির হয়েছেন মামা, কারণ সে একদম কড়াই গন্ডায় হিসাব করে নেবেন গয়নার পরিমাণ একদম ঠিকঠাক আছে কিনা, সবকিছু ঠিকঠাক দেওয়া হচ্ছে কিনা। তো এটা আসলে শম্ভুনাথের অনেক বেশি মান সম্মানে লেগেছে, স্বাভাবিক, এটা তো যে কারো আহ মনের মধ্যে এটা দাগ কাটবে, স্বাভাবিক স্বাভাবিক না, এটা তো একটা কেমন ইনসাল্ট। তো ওনার কাছে এটা খুবই গায়ে লেগেছে, এই জন্য উনি ওনার হবু যে মেয়ে জামাই তাকে সামনে নিয়ে হিসাবটা করেছেন, এবং দেখা গিয়েছে যে গয়না যেরকম দেওয়ার কথা একদম সেরকমই বা তার চেয়ে একটু বেশি আছে বলতে গেলে, এবং প্রত্যেকটা গয়না একদম খাসা, এগুলোর মধ্যে কোনো খুঁত নেই বা খাদ নেই। এরপরে আমাদের শম্ভুনাথ করেন কি, একটা আংটি দেন, আংটি দিয়ে বলে যে এটারও একটা হিসাব কর, সরি কানের দুল, কানের দুল দেন, এটা নিয়েও একটা হিসাব করতে বলেন যে এটাও একটু হিসাব করে দেখুন তো, এটাও একটু ওজন করে দেখুন তো এটা কিরকম স্বর্ণ। তখন হচ্ছে দেখে বলে যে এটা তো আসলে দেখার কিছু নেই, এটা তো খাদে ভরা, এটার মধ্যে আসল স্বর্ণ আছে খুবই কম। তো এটা হচ্ছে পরে আমাদের যে শম্ভুনাথ উনি হচ্ছে মামাকে দিয়ে বলে এটা আপনার কাছেই রাখুন, এবং এই স্বর্ণটা ছিল হচ্ছে ওনারা যখন মেয়ে মেয়ে দেখার জন্য যেই দিতে হয় কিছু একটা, সেটা যখন দিয়েছিলেন ওনারা এই কানের দুলটাই দিয়েছিলেন, হ্যাঁ। ওটার মধ্যে হচ্ছে কোনো স্বর্ণের পরিমাণই খুবই কম। এটা হচ্ছে কথা। আর ওনারা যেটা যেটা দিয়েছেন মেয়ের বাবা, সে হচ্ছে সবকিছুই হচ্ছে একদম খাঁটি স্বর্ণ। তো এটা একটা ইনসাল্ট হয়ে গেল, মানে কিছু করতে হলো না, একদম মামার মুখের উপর একটা ঝামা ঘষে দিলেন উনি। এরপরে যেটা হয় সেটা হচ্ছে সবাই বলে আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে, এখন তুমি যাও, মানে একে বলে অনুপমকে বলে যে তুমি যাও মঞ্চে গিয়ে বসো, আমাদের বিয়ের কার্যক্রম তো শুরু করতে হবে। তখন শম্ভুনাথ বলে যে না না, ওগুলোর কোনো প্রয়োজন নেই, আপনারা আগে খাওয়া দাওয়া করেন। তখন ওনারা বলে যে কেন খাওয়া দাওয়া করবো, এটা আপনি কি বললেন, আপনি কি নিয়ম কানুন জানেন না বা এরকম কিছু বলে কিনা, আমি যেটা বলছি ঠিকই আছে, আপনারা খাওয়া দাওয়া করেন। এবং খাওয়া দাওয়া করার পর হচ্ছে উনি বলেন যে সোজা পথ দেখেন, রাস্তা মাপেন, আমার এখানে মেয়েকে আমি দিচ্ছি না। এবং এটাতে হচ্ছে মামা খুবই, মানে তার মান সম্মান একদম ধুলোয় মিশে যাচ্ছে এরকম একটা অবস্থা, এবং উনি বিশ্বাসই করতে পারছেন না। তো ওই সমাজে, মানে ওই সময়কার দিনে যে মেয়ে বিয়ে বাবা দিবে না, বিয়ে ভেঙে দিচ্ছে মেয়ে পক্ষ থেকে, এটা আসলে হয়ই না কখনো। এখন পর্যন্ত কিন্তু এই জিনিসগুলো আসলে হয় না যে মেয়ে পক্ষরা বিয়ে ভেঙে দিচ্ছে, খুবই রেয়ার, ঠিক না? আর তখনকার সময় তো এটা মানে ভাবাও যায় না যে মেয়ের এখন বিয়ে ভেঙে দিচ্ছে, তাও বাবা। তো ওনার বিশ্বাসই করতে পারে না যে কি বলছে এই লোক। তখন উনি বলেন যে এখানে আমার মেয়ের বিয়ে দেওয়া সম্ভব না, যেটা হচ্ছে আপনাদের এই সব ব্যবহার বা আপনারা যেভাবে জিনিসগুলোকে দেখছেন সেভাবে আসলে আমরা দেখি না, আপনাদের সাথে আমাদের বিয়ে সম্পর্ক করা সম্ভব না, তারা রাস্তা মাপেন। পরে হচ্ছে ওনারা চলে যায়, এবং আমাদের অনুপম খুবই কষ্ট পায় এবং তার খুবই ইগোতে লাগে যে এটা কিভাবে হলো, তার মতো সৎপাত্রকে কিভাবে মানুষ এইভাবে ফেলে দিতে পারে একদম, মানে মেয়েটাকে দেখতেও পারলো না, বউটাকেও দেখতে পারলো না, সে সে সেই দুঃখেই বাঁচে না যে হচ্ছে কল্যাণী এখন কিরকম আছে, তার সব সময় একই টেনশন, কল্যাণী মনে হয় নাও খাওয়া ছেড়ে দিয়েছে, কল্যাণী মনে হয় তাকে ভেবে ভেবে শুয়ে শুয়ে তার ছবি নিয়ে মানে সারাদিন কান্নাকাটি করছে, এখন মনে হয় খাওয়া দাওয়া করছে না, বাবা মনে হয় এসে বলছে মা তুই খাওয়া দাওয়া কর, বা এরকম কিছু একটা, তুই কি চাস, তুই যদি ওকে বিয়ে করতে চাস সেটাই হবে, এইরকম মানে আকাশ কুসুম কল্পনা করছে অনুপম যে আমাকে ছাড়া হয়তো সে ভালো নেই, বা আমাকে আমার জন্য হয়তো সে বিয়েও করছে না, এরকম কিছু একটা হচ্ছে। তো পরে আরো কয়েক কয়েক মাস যাওয়ার পর সে খোঁজে জানতে পারে যে কল্যাণীর আরো মানে আরো এসেছিল প্রস্তাব, সুন্দর ভালো প্রস্তাব এসেছিল, কিন্তু কল্যাণী বলেছে বিয়ে করবে না। এটা শুনে আমাদের অনুপম বাবাজি ভাবে যে তাকে ছাড়া মনে হয় কল্যাণী বিয়েই করবে না, এমন একটা অবস্থা। তো কল্যাণী হয়তো তাকেই বিয়ে করবে, এজন্য অন্য কাউকে বিয়েও করবে না। এজন্য সে হচ্ছে মানে একদম বিয়ে না করার পণ করেছে, এবং সে নাও খাওয়া ছেড়ে দিয়েছে, তার জীবন আর ভালো যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে সবকিছু হয়তো। এইটা ভেবে মনে হয় অনুপম নিজের মনকে সান্ত্বনা দিচ্ছিল এরকম কিছু একটা হয়তো হবে। এরকম যখন চলে এর মাঝে এক বছরের মতো, এক দুই বছরের মতো পরে একটা ঘটনা দেখায় যে তীর্থে যাবে মাকে নিয়ে অনুপমে।
ট্রেনে উঠে বসে থাকে, এই যে ট্রেনের কামরা আমরা দেখতে পাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর আর ট্রেনের কামরার অনেক সুন্দর সম্পর্ক আছে মনে হয়, অনেক সুন্দর সুন্দর জিনিস আমি যে ট্রেনকে নিয়ে লিখেছেন, ট্রেনের মানে ঘটনাটা ট্রেন কেন্দ্রিক, এরকম অনেক সুন্দর সুন্দর ঘটনা লিখেছেন। আচ্ছা যাই হোক, তো অনুপম মাকে নিয়ে বসে থাকে এবং এক সময় শুনতে পায় যে দূর থেকে কেউ একটা বলছে যে এই কামরায় এই গাড়িতে জায়গা আছে। এই যে গাড়িতে জায়গা আছে, এই লাইনটাও কিন্তু কোন সময় যেন একবার পরীক্ষায় আসছিল, বুঝছেন? কি অদ্ভুত এটা আসছে, গাড়িতে জায়গা আছে, এটা কে বলেছে? তো ওখান থেকে শুনতে পাওয়া যায় কেউ একজন বলছে যে গাড়িতে জায়গা আছে, চল চল, মানে এটাতে উঠতে বলতেছে। কিন্তু অনুপম এত খুঁজে ওই মেয়েটাকে আর খুঁজে পেল না, গাড়ি চলা শুরু করে। এরপরে হচ্ছে আরেকটা সময় পরে মনে হয় ওদের কামরাটাতে ওর, না এরপর, হ্যাঁ হ্যাঁ, এখানে বসে আর দেখা হয় না। এরপরে মনে হয় আরেকটা স্টেশনে যখন থামে তখন হচ্ছে অলরেডি কল্যাণীরা বসা, এবং ওরা হচ্ছে কোথায় বসবে সেটা খুঁজতে থাকে। তখন হচ্ছে ওনারা কল্যাণী বলে যে আপনারা আমাদের এখানে বসতে পারেন। তো তখন হচ্ছে প্রথম কল্যাণী জায়গা আছে, আপনারা এখানে বসতে পারেন। তখন কল্যাণীর এই ভয়েসের সাথে আগের ভয়েসটা অনুপম মিলিয়ে বলছে যে এই সেই মেয়ে যার ভয়েস আমি শুনে একদম পাগল হয়ে গেছি। হ্যাঁ, একদম ভালো লেগেছে, এত সুন্দর একটা ভয়েস। তো অনুপম একটু পরপর দেখতে থাকে কল্যাণী কি করে। কল্যাণী অনেক বাচ্চা সুলভ বিহেভ করে, কল্যাণী বাচ্চাদের সাথে অনেক সুন্দর সুন্দর মানে বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে যে অনেক কাজ করছে, খাওয়া দাওয়া করছে, একটু সে খেয়াল করছে না যেখানে একটা পুরুষ মানুষ বসা আছে তার একটু তো শালীন হয়ে থাকা উচিত। শালীন মানে কি একদম জবুথবু হয়ে থাকা উচিত। সে কেন খাওয়া দাওয়া করবে, বা সে কেন খেলাধুলা করবে বাচ্চাদের সাথে, বা ফান করবে কেন? এখানে একটা ছেলে মানুষ আছে না, মানে অনুপম আছে না, সে নিজে নিজে ভাবতেছে যে তা ওর মধ্যে কোনো এই জিনিসটা নেই, কি সাবলীল ভাবে সবকিছু করতেছে। তো এটা নিয়ে তো আসলে কল্যাণীর কোনো মাথা ব্যথা নেই, এখানে কে আছে। এরপরে একটা সময় যে অনুপমের মাও আসলে কল্যাণীকে অনেক পছন্দ করে ফেলে, দেখে মানে তাকিয়ে আছে, অনুপম দেখেছে তার মা তাকিয়ে আছে কল্যাণীর দিকে। একটা সময় যখন নেমে যাবে তার আগে আগে হচ্ছে কল্যাণীকে জিজ্ঞেস করে যে তোমার নাম কি মা, তখন ও বলে কল্যাণী, এবং মা ছেলে দুজনে দুজনের দিকে তাকিয়ে থাকে তখন। এরপর জিজ্ঞেস করে তোমার বাবার নাম কি, তখন বলে যে আমার বাবার নাম হচ্ছে শম্ভুনাথ। এটা বলে মনে হয় ওনারা, ও আর ওখানে থাকে না, ওদের নেমে যাওয়ার সময় আসে। ওরা তারপর নেমে যায় এবং অনুপম তার মানে না পাওয়া প্রেম বা না পাওয়া ভালোবাসা নিয়ে আফসোস করতে করতে জীবনটা কাটিয়ে দেয় আর কি। এরপরে দেখা যায় যে আর গল্পতে আরো দেখায় যে ও কল্যাণীর কাছে যায়, কল্যাণী বাবার কাছে যে বলে সবকিছু বিয়ে করার ব্যাপারে বলে, কিন্তু বাবা আহ বলে যে আসলে মেয়ে করবে না। কেন মেয়ে বিয়ে করবে না? সে হচ্ছে মাকে আহ বলে বলেছে, বা মাকে হচ্ছে সে যেটাকে বলে হচ্ছে প্রমিস করেছে। মা মানে কি, এখানে হচ্ছে দেশমাতৃকার কথা বলেছে। সে এখন মেয়েদের লেখাপড়া করানোর ব্যাপারে এখন সে হচ্ছে এই কাজে হচ্ছে নিজেকে নিয়োজিত করেছে। সে এইসব বিয়ে শাদী করবে না, যে বিয়ে শাদীতে হচ্ছে একটা মেয়েকে পণ হিসেবে আসলে আহ কি বলবো মাপা হয়, বা হচ্ছে একটা মেয়েকে জাজ করা হয় পুরোপুরি তার কি গয়নাগাটি দিচ্ছে, বা কতটুকু বড়লোক বাবা বা কতটুকু বড়লোক মেয়ে, বা হচ্ছে বয়স কত কম, এইসবে জাজ করা হয়। ও সেখানের মধ্যে নাই, ও নারী শিক্ষার দিকে নিজেকে নিয়োজিত করছে এবং বাচ্চা কাচ্চাদের পড়াবে, মেয়েদেরকে পড়াবে, এই হচ্ছে তার পণ। এবং অনুপম হচ্ছে খালি হাতেই আসলে ফেরত আসে, ওর জীবনে আসলে কিছু হলো না, এবং এই টাইপের মানুষের জন্য আসলে কিছু হওয়া উচিত না। আচ্ছা, এখানে প্রথম দিকে একটা সুন্দর লাইন আছে যে এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে। এটা আবার অনেকে স্ট্যাটাসও দিই আমরা, কিন্তু এখানে কিন্তু আসলে অনুপম নিজের কথা বলেছে। হ্যাঁ, সে হচ্ছে পরিমাণ বা গুণ কোনো কিছুতেই যে সে আসলে পারফেক্ট না, সে নিজের মনের আক্ষেপটা এখানে প্রকাশ করেছে। সে নিজেকে বলেছে আমি একটা মাকাল ফল। তো ওই হিসেবে আসলে অনুপম জিনিসটা বলেছে যে এই জীবনটা না দৈর্ঘ্য হিসেবে বড়, মানে ওর এই জীবনটা না পরিমাণের হিসেবে বড় বা না গুণের হিসেবে বড়, কোনো কিছু দিক থেকেই ও আসলে একটা স্ট্যান্ডার্ড না, যে একটা ছেলেকে আমরা যেভাবে মনে করি সেরকম কিছুইও না। আর গাড়িতে জায়গা আছে এটা নিয়ে তো আমরা বললামই। আর অনুপমের আরেকটা কথা, প্রথম দিকে তার যে একটা রিয়েলাইজেশন ছিল নিজেকে নিয়ে, কন্যার পিতা মাত্রই স্বীকার করবেন আমি সৎ পাত্র, এই হচ্ছে কথা। ঠিক আছে, আমরা গল্পটা পড়লাম এবং আমরা এর সাথে সাথে কয়েকটা আমরা জেনেও নিলাম আমাদের যে সকল উক্তিগুলো মাঝে মাঝে আসতে দেখা গেছে। ঠিক আছে, আচ্ছা আমরা কিছু শব্দের মার প্যাচ দেখি। এখানে কিছু শব্দ আছে যেগুলো আমরা একটু একটু করে দেখে যাই, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট আমরা এটা একবার দেখে যাব। হ্যাঁ, কি আমরা এগুলো জানি কিনা সেটা আমরা একবার একবার দেখে যাব। আচ্ছা, রসন চৌকি কি? সানাই, ঢোল ও কাশি তিন বাদ্যযন্ত্রের সৃষ্ট ঐক্য তান বাদন। ঠিক আছে, এটা আমরা একবার মনে রাখার চেষ্টা করবো যে রসন চৌকি কি। এটা হচ্ছে সানাই, ঢোল ও কাশি তিনটা বাদ্যযন্ত্রের সৃষ্ট ঐকতান বাদন। ওই যখন বিয়ের কথা হচ্ছিল না, বিয়েতে যখন ছেলেপক্ষ আসলো, বিয়ের আসর, ওইখানে হচ্ছে এগুলো নিয়ে গান বাজনা চলছিল, বা সাউন্ড যে হয় বিয়েতে সেটার কথা এখানে বলা হয়েছে। অভ্র হচ্ছে এক ধরনের খনিজ ধাতু, এটা নিয়ে এখানে তেমন কিছু ইম্পর্টেন্ট কিছু নেই, এটা একটা খনিজ ধাতু, এটা মনে রাখলেই হবে আমাদের জন্য। প্রদোষ হচ্ছে সন্ধ্যা, হ্যাঁ এটা আমরা মনে রাখার চেষ্টা করবো। এই এই টাইপের শব্দগুলো কিন্তু অনেক সময় আসতে দেখা যায় সমার্থক হিসেবে। তখন দেখা যায় যে এত সহজ জিনিস আমরা জানিও না যে এটা আসলে কোথা থেকে আসছে, এটা এসে গেছে বোর্ড বই থেকে, তখন একটা ব্যাপার। কোয়ান্টিটি না কোয়ালিটি না
আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আন্দামান। আন্দামান দ্বীপ ভারতীয় সীমানাভুক্ত বঙ্গোপসাগরের দ্বীপ বিশেষ। স্বদেশী আন্দোলনের যুগে রাজবন্দীদের নির্বাসন শাস্তি দিয়ে আন্দামানে পাঠানো হতো। আন্দামানকে এখানে আগে আন্দামান হিসেবে করা হয়েছে। মানুষের উচ্চারণ উচ্চারণ যে শব্দের কি চেঞ্জ হয়ে দেখেন। ঠিক আছে, এই যে আন্দামানেরই। আর উমেদারি কি? উমেদারি প্রার্থনা আর স্বয়ংবরা, যে নারী নিজেই স্বামী নির্বাচন করে। হ্যাঁ, এখানে স্বয়ংবর, আমরা তো হিন্দি যারা অনেক অনেক কিছু দেখে, নাটকটা দেখে বা সিরিয়াল টিরিয়াল দেখে, মানে আমরা তো স্বয়ংবর না কি একটা বলে না, ওটা হচ্ছে স্বয়ংবরা, এটাই যে নারী নিজেই নিজের স্বামী নির্বাচন করে। আচ্ছা, তাহলে এই যে পুরো ইটা আমাদের স্লাইডটা, সেটার মধ্যে ইম্পর্টেন্ট বলতে গেলে এই রসন চৌকিটা দেখতে পারেন, অনেক সময় দিতে পারে। আন্দামান নিয়ে অবশ্যই পড়বেন, যেহেতু এটা ভারতীয় সীমানাভুক্ত বঙ্গোপসাগরের দ্বীপ বিশেষ, এই টাইপের থেকে তো প্রশ্ন আসতেই পারে। আর স্বদেশী আন্দোলনের সময় রাজবন্দীদের নির্বাসনের শাস্তি কোথায় দেওয়া হয়, কোথায় পাঠানো হয়, এটাও একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু, ঠিক না? আমরা ইতিহাস পড়লেও এই টাইপের কথাবার্তা কিন্তু ইতিহাসের মধ্যে ওভাবে পড়ি না বা পাই না, কিন্তু এখানে দেখেন বাংলা বইয়ে চলে এসেছে। এই আর কি, ঠিক আছে। গল্পের নাম অপরিচিতা হলো কেন? ওই যে সে তো অপরিচিতই থেকে গেল সারা জীবন আমাদের অনুপমের কাছে। সে কি কল্যাণীর সামনাসামনি দেখতে পেয়েছিল? কল্যাণীকে সামনাসামনি অনুধাবন করতে পেরেছিল? বা হচ্ছে সত্যিকারের প্রেম যেটা, সেটা কি আসলে সে পড়তে পেরেছিল? ও তো সারা জাস্ট কল্পনাই করে গেছে। তার কাছে তো সারা জীবন অপরিচিতা, অধরা বা মরীচিকাই হয়ে রয়েছিল কল্যাণী। লাস্টে গিয়ে যখন দেখা হয় তখন তো আর কিছু থাকে না। এই আর কি। আচ্ছা, আমরা তাহলে আমাদের অপরিচিতাকে শেষ করে মানে অপরিচিতা গল্পটি প্রবন্ধটি শেষ করে এসেছি। এখন আমরা একটু কবিতার দিকে যাব, তাই না? দেখতে পাচ্ছি সুন্দর একটা তরী নিয়ে যাচ্ছে কেউ, এত সুন্দর তরী, এত সোনালী একটা রং। এখানে কি তাহলে দেখি তো কি নিয়ে কথা বলবো আমরা এখন। হ্যাঁ, আন্দামান, কিন্তু ওই গল্পে আন্দামান হিসেবে এটাকে লেখা হয়েছে, মানে তখনকার মানুষ হয়তো এটাকে উচ্চারণ এভাবে করতো। আচ্ছা, গগনে গরজে মেঘ ঘন বরষা, কূলে একা বসে আছি নাহি ভরসা। এটা কোন মানে কোন কবিতা? সবাই জানি এটা হচ্ছে সোনার তরী। আমাদের সবার অনেক পছন্দের একটা কবিতা সোনার তরী। এবং এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যের নাম কবিতা। হ্যাঁ, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। সোনার তরী কবিতা হচ্ছে সোনার তরী কাব্যেরই। এখানে কোনো অন্য কোনো কাব্যের নাম বা অন্য কোনো কিছু নেই। আমরা কিন্তু আবার দেখা গেল যে সোনার তরী কাব্যের কোন কাব্যের অন্তর্গত লিখে যদি সোনার তরী থাকে অপশনে, তখন আমরা ভাববো যে হ্যাঁ হ্যাঁ, এটা মনে হয় এমনি একটা উল্টাপাল্টা একটা অপশন দিচ্ছে, এটা তো জীবনেও হবে না, এটা অন্য কোনো একটা নাম হবে। তা না, সোনার তরী হচ্ছে সোনার তরী কাব্যের নাম কবিতা। এবং এটা একটি রূপক ধর্মী কবিতা। রূপক ধর্মী কবিতা মানে কি? এখানে কিন্তু কোনো কিছু একদম সত্যিকারের সামনাসামনি দিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছে না। একটা নৌকা দিয়ে বা একটা তরী দিয়ে আপনাকে পুরো জীবনের একটা দর্শন দেখিয়ে দিবে, তাই না? এটা হচ্ছে রূপক ধর্মী কবিতার একটা বৈশিষ্ট্য। কাটিতে কাটিতে ধান এলো বরষা। হ্যাঁ, মাত্রাবৃত্ত ছন্দে রচিত এই কবিতায় মিশে আছে কবির জীবন দর্শন। মহাকালের স্রোতে জীবন যৌবন ভেসে যায়, কিন্তু বেঁচে থাকে মানুষের সৃজনশীল কর্ম সম্ভার। ঠিকই তো। এটা একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে, এটা কিন্তু মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আর এই যে মহাকালের স্রোতে জীবন যৌবন ভেসে গেলেও বেঁচে থাকে মানুষের সৃজনশীল কর্মসম্ভার, এটাই হচ্ছে সোনার তরীর মূল কথা। আমরা একটু দেখি তো সোনার তরী কবিতাটা কিরকম ছিল। গগনে গরজে মেঘ ঘন বরষা, কূলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খরপরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা। আচ্ছা, এখানে যে বাঁকা জলের কথা বলা হয়েছে না, বাঁকা জল হচ্ছে অনন্ত কাল স্রোতের প্রতীক। মানে বাঁকা জলকে নিয়ে তিনি অনেক ভয়ে আছে। খরস্রোতা নদীর যেই বাঁকা জল বা হচ্ছে স্রোত, এটা কিন্তু খুবই মানে ধ্বংস করে, এরকম একটা তার মধ্যে মনোভাব থাকে। তো কবি ওই ভয়ে আছেন যে আমি তো একটা, চারিদিকে নদী, চারিদিকে জল, তার মাঝখানে একটা দ্বীপের মতো একটা জায়গায় আমি আমার সবকিছু, যে ধন সম্পদ, আমার যে ধান, আমার যে কর্মের ভান্ডার, আমার সবকিছু যে সম্বল, সেগুলো নিয়ে আমি বসে আছি। যে কোনো সময় এই যে কাল স্রোতের যেই আঘাতে বা হচ্ছে স্রোতের যেই এটা হয় না, আমাদের যখন নদীর ধার ভাঙতে থাকে, তখন স্রোত যখন অনেক বেশি থাকে তখনই কিন্তু এগুলো ভাঙা শুরু করে এই চারপাশে। এইরকম যদি ভাঙতে থাকে তাহলে তো আমি থাকতে পারবো না এইখানে, আমার তো আমি তো বিলীন হয়ে যাব, এটা নিয়ে উনি ভয় পায়, এবং আমার কর্মও বিলীন হয়ে যাবে। সেটা কিন্তু আসলে হয় না। এরপরে দেখা যায় যে একজন নৌকা চালাতে চালাতে আসেন, তরী নিয়ে একজন আসেন এবং তাকে বলেন যে আমাকে নিয়ে যাও, আমার কর্মগুলোকে বা আমার ধানগুলোকে নিয়ে যাও, এখানে তো আমি থাকতে পারছি না। তখন সব ধান উঠিয়ে নিয়ে যান আমাদের যে মাঝি। কিন্তু যখন উনি উঠতে চান, কবি উঠতে চান, তখন বলে যে ঠাঁই নেই, ঠাঁই নেই, ছোটতে সে তরী। এখানে তো আর কোনো জায়গায় থাকে না, সবকিছু নিয়ে, ধান নিয়ে, তার কর্ম নিয়ে মাঝি চলে যান, কিন্তু তাকে রেখে যান। এটাই হচ্ছে আমাদের জীবনের দর্শন, বা আমাদের জীবন দর্শন না, আসলে এটা আমাদের জীবনের বাস্তবতা, যে আমাদের সবকিছুই কর্মই আমাদের জন্য থেকে যাবে, কিন্তু আমরা কিন্তু এই দুনিয়াতে বেশি দিন থাকবো না, বা হচ্ছে সারা জীবন থাকবো না আমরা কেউই।
মানে সারা জীবনের জন্য তো নাই, কিন্তু আমাদের কর্ম কিন্তু সারা জীবন আছে। যত মানুষ চলে যায় তার কর্ম রয়ে যায়, তাকে আমরা সবসময় স্মরণ করি, সে বিখ্যাত হোক কুখ্যাত হোক। কুখ্যাতকে আমরা তাকে নিয়ে স্মরণ করে গালি দিই, এবং যারা বিখ্যাত এবং যারা ভালো তাদেরকে আমরা স্মরণ করি এবং বলি যে মানুষটা ভালো ছিল, দেশের জন্য এই ভালো কাজ করেছে। এগুলো আমরা সবসময় বলি। এটাই হচ্ছে এই কবিতার মূল উপজীব্য, যে তোমার কর্ম কিন্তু সবসময় তোমার জন্য কাজ করে যাবে, তোমার সারা জীবন বেঁচে থাকবে কর্ম, তুমি বেঁচে থাকবা কর্মের মাঝে। কিন্তু আসল কথা হচ্ছে মানে একদম যে বাহ্যিক যে রূপটা আমাদের, আমরা কিন্তু সেভাবে বেঁচে থাকবো না। আমার আমার বেঁচে থাকাটা নির্ভর করবে আমার কর্মের উপর, এবং কর্মটাও তাহলে কিরকম হওয়া উচিত, ভালো হওয়া উচিত, সুন্দর কথা বলা, সুন্দর কাজ করা, এগুলোর দিকে আমাদের ফোকাস করা উচিত, তাই না? আমাদের যত ঝগড়া, যত বিবাদ, এগুলোর সাথে, মানুষের সাথে রেষারেষি বা কষ্ট দেওয়া, এগুলোর থেকে সরে গিয়ে নিজে কর্মের দিকে ধ্যান দিব। কর্ম করব ভালো কিছু, যাতে করে মানুষ আমাকে সবসময় মনে রাখে। এই হচ্ছে আমাদের সোনার কবিতার যে মূল যেই সারমর্ম, যেটাকে আমরা বলি বা উপজীব্য, এটাই হচ্ছে এখানের কথা। আচ্ছা, তাহলে আমরা পড়লাম মোটামুটি সোনার তরী কি। আমরা অনেকেই জানিও, আগে থেকেও আমরা জানি যে সোনার তরী কি, বা সোনার তরীতে কি নিয়ে কথা বলা হয়েছে, এটা আমরা মোটামুটি সবাই জানি। এবং আমরা নতুন করে একটা জিনিস মনে রাখার চেষ্টা করবো, যে সোনার তরী কাব্যেরই নাম কবিতা। হ্যাঁ, এটা আবার অন্য কোনো কাব্যের কিছু না। তো সোনার তরী কাব্যে আর কি কি কবিতা আছে আমরা একটু দেখি তো। সোনার তরী কবিতাটা কারা কারা আছে এখানে, এগুলো কিন্তু মাঝে মাঝে আসতেই পারে, তাই না? যেহেতু সোনার তরী নামটা অনেক বেশি কমন, আমাদের ছোটবেলা থেকে অনেক বেশি কমন, কিন্তু এটার মধ্যে আর কি কি কবিতা আছে আমরা জানি কিনা, আমরা জানি না, অনেকে জানি না। তো আমরা একটু দেখি কি কি আছে। আমরা জানি সোনার তরীর মধ্যে তো সোনার তরী আছেই, তাছাড়া দেখেন আমাদের পরিচিতিদের মধ্যে আরো আছে হিংটিং ছড়, যেতে নাহি দিব, দুই পাখি, এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়। তো এই যে স্লাইডটা আপনারা চেষ্টা করবেন এটা দেখার জন্য, যে এটা থেকে মানে চোখের দেখা দেখবেন, যদি মনে থাকে তো ভালো। কারণ এখান থেকে প্রশ্ন আসতেও পারে, কারণ এটা তো সোনার তরী কাব্যটা কিন্তু অনেক বেশি পপুলার, তো এখান থেকে কবিতার নাম দিয়ে দিতে পারে, এবং এগুলো দিচ্ছে এখন। আপনারা দেখছেন যে এই টাইপের প্রশ্ন হয়। রাজার ছেলে ও রাজার মেয়ে, এই টাইপের রূপকথা, তারপরে তোমরাও আমরা, সোনার বাঁধন, হিংটিং ছট দেখে আবার সবাই ভাববে যেটা মনে হয় সুকুমার রায়ের কোনো কিছু। যাই হোক, তো সোনার তরী কাব্যের কবিতারা এখানে কয়েকটা নাম দেওয়া আছে, আমরা এগুলো একটু দেখবো এক সময়, ঠিক আছে? যখন আপনারা এটা স্লাইডটা পেয়ে যাবেন পড়বেন, তখন আপনারা এটাকে নোট ডাউন করে নেবেন নিজেদের মতো করে। সবগুলো না নিলেও যে সকল নাম একটু মোটামুটি মনে হয় যে হ্যাঁ এগুলো আসতে পারে, এই সব নামগুলোকে লিখে পড়ে ফেলবেন। এখানে কিন্তু সব নাম আছে যে তা না, এখানে জাস্ট প্রথম পেজের নামটাই দেওয়া, মানে প্রথম পেজে যেগুলো কবিতার নাম আছে সেগুলোই এখানে দেওয়া আছে। ঠিক আছে, যেতে নাহি দিব, হায়। আচ্ছা, এরপরে আমরা আরেকটা মনে হয় কবিতা পড়তে যাচ্ছি, আমাদের সোনাতরে মোটামুটি শেষ। আমরা এখন আরেকটা কবিতার দিকে যাব, সেটা হচ্ছে বিপুলা, এ পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না সাগর, সরি কত না নগর রাজধানী। আচ্ছা, এইটা শুরু করার আগে আপনারা আমাকে একটু বলেন তো, লাইব্রেরি কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত? আচ্ছা আচ্ছা, আমি ওটা মেনশন করে দিচ্ছি, দিব। বিচিত্রা, কি বিচিত্র, বিচিত্রা, বিচিত্র প্রবন্ধ না? ঠিক আছে। আচ্ছা, আমি এখান থেকে অবশ্যই সোনার তরীটা পড়বেন। তারপর হচ্ছে রাজার ছেলে রাজার মেয়ে, সোনার বাঁধন, বর্ষা যাপন, হিংটিং ছট, এরপরে যেতে নাহি দিব, দুই পাখি, এই কয়টা পড়েন। হ্যাঁ, পরশ পাথরটা পড়তে পারেন, কিন্তু এই প্রথম দিকে যেগুলো, এগুলো হচ্ছে বিভিন্ন বইয়ে যখন আমরা পড়ি না, যে এই এই কাব্যের অন্তর্গত কবিতারা এরকম এরকম এরকম, ওখানে এই নামগুলো বেশি পাওয়া যায়। ঠিক আছে, এগুলো একটু খেয়াল করবেন। আচ্ছা, বিপুলা পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, এটা কোন কবিতার অন্তর্ভুক্ত? এটা অন্তর্গত ঐকতানের। ঐকতানটা নিয়ে হয়তো আমাদের তেমন অনেকের মনে নাই বা জানা নেই, তো আমরা আজকে এটাকেও একটু পড়বো, যেহেতু এটা আমাদের বইয়ে আছে, জানবো। ঐকতান হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কাব্যগ্রন্থের 10 সংখ্যক কবিতা, ঠিক আছে? জন্মদিনে কাব্যগ্রন্থের 10 সংখ্যক কবিতা হচ্ছে ঐকতান, এটা একটু মনে রাখার চেষ্টা করবো, এই টাইপের জিনিসগুলো কিন্তু আসে। ঐকতান অশীতিপর স্থিতপ্রজ্ঞ কবির আত্মসমালোচনা, কবি হিসেবে নিজেকে অপূর্ণতার স্বতঃস্ফূর্ত স্বীকারোক্তি। আল্লাহ, রবীন্দ্রনাথ ঠাকুর যদি নিজেকে অপূর্ণ ভাবে, তাহলে আর কি বলবো। অক্ষরবৃত্ত ছন্দে রচিত, দেখেন আমরা কিন্তু সোনার তরী পড়েছি একটু আগে। সোনার তরী কোন ছন্দে রচিত রচিত ছিল বলেন? রচনা করা হয়েছিল কোন ছন্দে সোনার তরীকে? হ্যাঁ, মাত্রাবৃত্ত ছন্দে
রচনা করা হয়েছিল আমাদের সোনার তরী আর ঐকতান। এটা কিন্তু পরপর কবিতা, বইয়ে একদম এইটার পরে এই কবিতা, সেখানে এটা কিন্তু আবার অক্ষরবৃত্ত ছন্দে। শেষে গিয়ে সব এলোমেলো যেন না হয়ে যায় সেজন্য আলাদা করে পয়েন্ট আউট করা যে ঐকতান হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ, আর মাত্রাবৃত্ত ছন্দে হচ্ছে সোনার তরী। ঐক্য, ওই হচ্ছে একটা স্বরবর্ণ, অক্ষরের অ হচ্ছে স্বরবর্ণ, এভাবে ভাবে মনে রাখার চেষ্টা করবেন যদি এলোমেলো হয়ে যায় আর কি। আর ওখানে মাত্রাবৃত্ত, আর ওটা ছিল হচ্ছে সোনার তরী, দুইটাই ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু। আচ্ছা, ঐকতানের আমরা মূল উপজীব্যটা বুঝলাম তো, কবি নিজেকে অপূর্ণ ভেবেছেন, তার যে কর্মে সে অপূর্ণ সেটা স্বীকারোক্তি তিনি করেছেন আর কি ঐকতানে। তিনি আসলে মনে করেছেন যে তার অপূর্ণতা রয়ে গেছে, তার হচ্ছে আরো বেশি পূর্ণ হওয়া উচিত ছিল, আর অনেক কিছু করা উচিত ছিল, এরকম একটা ভাব তার মধ্যে ছিল। এবং এটা হয়, যারা হচ্ছে অনেক বেশি জানে, অনেক বেশি পারে, তারা নিজেদেরকে অনেক বেশি ডাউন টু আর্থ মনে করে সাধারণত, আমরা দেখেছি। তো তার কাছে মনে হচ্ছে সে এখনো নিজে নিজে আসলে পূর্ণ না, সে এখনো অসম্পূর্ণ রয়ে গেছে, তার কাছে মনে হয় তার সাহিত্যে বা তার কর্মে সে এখনো পূর্ণ নয়। হ্যাঁ, জ্ঞানীরা এমনই হয়, সেটাই, এটাই। আচ্ছা, বিপুলা পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে, বিশাল বিশ্বের আয়োজন, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্রতারই এক কোণ, সেই ক্ষোভে পরিগ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে, অক্ষর উৎসাহে যেথা ভাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি, রয়ে গেছে ফাঁক। মানে এত কিছু করার পর, এত কিছু আছে পৃথিবীতে, সবকিছু দেখার চেষ্টা করা বা যেতে না পারার, দেখা না দেখার একটা আক্ষেপ, বা সেটা নিয়ে কোনো কাজ না করার, তার সাহিত্যে সে পরিপূর্ণতা না পাওয়ার যে একটা আক্ষেপ, কবি সেই আক্ষেপের কথাই এখানে আসলে বলেছেন। হ্যাঁ, আচ্ছা, আমরা ওটা, এটার ভিতরে যা পড়লাম এটা নিয়ে খুব বেশি আর তেমন কোনো জানার আমাদের তেমন কিছু ওখানে ছিল না, যে একদম আমাদের জানতে হবে বা আহামরি কোনো কিছু আছে যেটা আমাদের খুবই দরকার। আমাদের দরকারের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে ঐকতান কোন কাব্যের। ঐকতান হচ্ছে জন্মদিন কাব্যের দশম, দশম মানে 10 সংখ্যক কবিতাটা। হ্যাঁ, আর এটার আমরা মেন যে ইটা, আমাদের যে সারমর্মটা সেটা তো আমরা জানতে পেরেছি, এবং এটা অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এছাড়া আমাদের এখানে তেমন কিছু নেই, তবে আমাদের প্রবন্ধ গ্রন্থ নিয়ে আমাদের একটু পড়া উচিত, যেহেতু আমাদের প্রথম যে গল্পটা ছিল লাইব্রেরি, সেটা বিচিত্র প্রবন্ধের অন্তর্গত ছিল। তো এখানে আমরা একটু জানি যে আর কি কি প্রবন্ধ গ্রন্থ আছে। তার মধ্যে আছে হচ্ছে কালান্তর। কালান্তরটা কি? রবীন্দ্রনাথ ঠাকুরের ভারতবর্ষীয় রাজনৈতিক সমস্যা বিষয়ক বিভিন্ন প্রবন্ধের সংকলন হচ্ছে কালান্তর। এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করবো, যেহেতু আজকাল দেখেন যে যে সকল গল্পের নাম বা কবিতার নাম, উপন্যাসের নাম আসে, সেটা মূল উপজীব্য কি সেটা আসে। এই জন্য হচ্ছে আমি একটু সাইডে এই জিনিসটা রাখার চেষ্টা করেছি, যাতে করে আপনারা যখন পড়বেন, প্রশ্নে যদি কখনো আসেও যে এই প্রবন্ধটার আসলে মূল উপজীব্য কি ছিল বা কি নিয়ে এটার গল্প বা কাহিনী, সেটা হচ্ছে কি ভারতবর্ষের রাজনৈতিক বিভিন্ন সমস্যা নিয়ে এইখানে বলা হয়েছে, এই সংকলন করা হয়েছে এই প্রবন্ধে। আর পঞ্চভূত কি? পঞ্চভূত, যেটা পঞ্চভূত কিন্তু প্রকাশের সময় মানে পত্রিকায় যখন প্রকাশিত হয়, তখন রবীন্দ্রনাথ ঠাকুর নিজের নাম দেন লেখক ভূতনাথ বাবু। হ্যাঁ, পঞ্চভূত, লেখক ভূতনাথ বাবু, এভাবে নামটা ছাপা হতো। আর একটা প্রবন্ধ গ্রন্থ হচ্ছে মানুষের ধর্ম। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের প্রবন্ধ গ্রন্থ। আমরা তাহলে একটু সামনে যাই, দেখেছি ওনার শ্রেষ্ঠ কাব্য কি কি আছে। কাব্যর মধ্যে এই কাব্যগুলোর নামগুলো কিন্তু আবার আমি ওই বোর্ড বইয়ে যে সকল নাম দেওয়া আছে ওই নামগুলোই তুলে এনেছি। তো এই নামগুলো যখন দেখবেন একটু ভালো করে খেয়াল করবেন, যেন আমাদের এলোমেলো না হয়ে যায়, অন্য কোনো কবির সাথে আমরা যত যেন কনফিউজড না হয়ে যাই। হ্যাঁ, মানসী, সোনার তরী, সোনার তরীটার ভুল হবে না আশা করি, চিত্রা, কল্পনাও ভুল হবে না, খনিকা, বলাকা, পুনশ্চ শেষ লেখা জন্মদিনে। এই জন্মদিনেরটা তো আমরা পড়লামই আমাদের ঐকতানে, তাই না? জন্মদিনে পড়লাম আমরা, সোনাতরী পড়লাম আমরা, কল্পনাও পড়েছি, মানুষই আমরা সবাই মোটামুটি জানি যে মানুষই তো অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের এবং এটার অনেক বেশি একটা ক্লাসিক মর্যাদা আছে মানুষের, তাই না? ঠিক আছে, আমরা তাহলে সামনে যাই, কিছু উপন্যাস দেখি, বিখ্যাত উপন্যাস। এটা দেখে আপনারা তো নিশ্চয়ই বলতে পারবেন যে এটা কোন উপন্যাসকে নিয়ে এই মুভিটা করা হয়েছিল। কি সুন্দর ঐশ্বরিয়া! এই যে উপন্যাস মানে এই যে সিনেমাটা কোন উপন্যাসকে কেন্দ্র করে করা বলেন তো? চোখের বালি, রাইট। চোখের বালি, বিখ্যাত উপন্যাস যেগুলো আছে তার মধ্যে আছে হচ্ছে চোখের বালি, গোরা, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা। শেষের কবিতার নায়কের নাম কি বলেন তো? হ্যাঁ, অমিত, লাবণ্য। ওখানে আহ ওখানে একটা লাইন ছিল না, ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা মুখশ্রী। এই লাইনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, তাছাড়া আমরা জানি যে গোরা, গোরা কি একদম অনেক বড় সর্ববৃহৎ উপন্যাস মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা, তাই না? এটা এপিক ধর্মী এবং সর্ববৃহৎ উপন্যাস, এবং ঘরে বাইরে হচ্ছে চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস, তাই না?
ঘরে বাইরে হচ্ছে চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস, গোরা হচ্ছে সর্ববৃহৎ উপন্যাস, চোখের বালি তো এটা একটা মনস্তাত্ত্বিক উপন্যাস। এটা তো যারা আছে মুভিটা দেখেছেন তারাই বুঝবেন যে মনের একটা দোলাচল বা হচ্ছে মনের মধ্যে কত ধরনের কত কিছু কাজ করে এক একটা মানুষের এক একটা সময়, সেটা নিয়ে এখানে কথা হয়েছে। এই জন্য যখন কোনো উপন্যাসকে আপনার ইম্পর্টেন্ট মনে হবে বা মনে হবে যে এখান থেকে তো প্রশ্ন আসতে পারে, তখন সেটার যেই যদি কোনো অডিও ড্রামা বা হচ্ছে আপনি কোনো ছোটখাটো নাটক পান বা কিছু পান ইউটিউবে, সেগুলো একটু শুনে নিবেন, দেখে নিবেন, আপনার সারা জীবন এটা মনে থাকবে। হ্যাঁ, ঠিক আছে। আমরা তাহলে একটু জিজ্ঞেস করি, অপরিচিতা কোন পুরুষের জবনিতে রচিত? বলেন আপনারা এখন। উত্তম পুরুষ মানে কি বুঝাইছে এখানে? মানে এখানে আসলে কে সব কথাগুলো বলেছিল? এই গল্পটা পুরোটা আমাদের সামনে তুলে ধরেছিলেন কে? অনুপম, হ্যাঁ। এই জীবনে উনি একটা ভালো কাজ করেছেন, আমাদেরকে গল্পটা বলেছেন। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আমরা শেষ করে ফেলেছি। এখন বাজে কত, প্রায় 7টা। আমরা 7টার মধ্যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে মোটামুটি মানে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাগুলো পড়ে শেষ করে ফেলেছি, এটা বলতে চাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাগুলো আমরা পড়ে শেষ করেছি। এখন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে পড়ার পর যাকে নিয়ে অবশ্যই পড়তে হবে, তাকে মানে সে কে, সেটা অবশ্যই অবশ্যই আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আমরা কাজী নজরুল ইসলামকে নিয়েও একটু পড়বো আজকে। হয়তো সবগুলো পড়ে শেষ করতে পারবো না, যেহেতু আমরা ইন্টারের বইটাকেও একটু ধরছি, তো এই জন্য হচ্ছে হয়তো কাজী নজরুল ইসলামকে পুরোপুরি শেষ মানে পড়ে শেষ করতে পারবো না। যা যা বইয়ে আছে, যে কয়টা গল্প বা যে কয়টা কবিতা আমরা ধরতে পারি, আমরা চেষ্টা করবো সেগুলো পড়ার। ঠিক আছে। উপন্যাসের স্লাইড আরেকবার আরে দিব দিব, কোনো প্যারা নেই, আপনি যতবার বলবেন। এই যে এখানে তো জাস্ট এই কয়টা উপন্যাসের নাম দেওয়া এই কারণেই, যে কয়টার নাম আসলে আমাদের বোর্ড বইয়ে উল্লেখ করেছে সে কয়টার নামই আর কি এখানে রেখেছি, এবং আপনারা প্রত্যেকেই এই নামগুলো জানেন। আসলে এই নামগুলো নিয়ে কোনো কনফিউশন বা আনকমন কোনো নাম নেই। এখন তো আবার আনকমন নামগুলো আসে, কিন্তু বোর্ড বই তো সবসময় অবশ্যই যেগুলো তার একদম শ্রেষ্ঠ কীর্তি সেগুলো নিয়ে আলোচনা করা হয়। এই আর কি, এই জন্য এই নামগুলোই আছে এখানে। ঠিক আছে। ও আচ্ছা, চোখের বালি হচ্ছে মনস্তাত্ত্বিক উপন্যাস, হ্যাঁ। গোরা হচ্ছে এপিক ধর্মী এবং এটা সর্ববৃহৎ উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের। আর ঘরে বাইরে হচ্ছে চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস। এটা নিয়ে পুরোপুরি মানে কোনটা কোন ধরনের উপন্যাস সেটা নিয়ে হচ্ছে আরো ডিটেইলে পাবেন আমাদের অন্যান্য স্লাইডগুলোতে আছে। এখানে যেহেতু আমরা বোর্ড বই রিলেটেড না, তো তাই আমি এত কিছু এখানে মানে বলছিলাম না। তবে আরো কিছু যদি জানতে চান, তার মধ্যে হচ্ছে প্রথম যে উপন্যাস ছিল, তার লেখা প্রথম উপন্যাস কোনটা ছিল, আপনারা বলেন আগে। কি? রবি দাদু নিজেকে অপূর্ণ বলার কারণ হচ্ছে সে তো বিসিএস ক্যাডার হতে পারেনি। ভালো কথা। উনি বিসিএস ক্যাডার গুণে ওনারা যে ফ্যামিলির মানুষ, বাবারে বাবা। আচ্ছা, উপন্যাসের মধ্যে প্রথম উপন্যাস, হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি দিচ্ছি, আমি এটা দিব। এর আগে একটু আমরা পড়ি যে হচ্ছে আমাদের প্রথম উপন্যাস কি ছিল। প্রথম লেখা উপন্যাস কোনটা ছিল বলেন তো? প্রকাশিত না। না, বউ ঠাকুরানীর হাট হচ্ছে প্রথম প্রকাশিত উপন্যাস, এবং লিখিত প্রথম উপন্যাস হচ্ছে করুণা। হ্যাঁ, আমরা একটা নিমোনিক দিয়ে পুরো উপন্যাসগুলোকে মুখস্থ করি না, সেই উপন্যাসের প্রথম সেই নিমোনিকের প্রথমটাই ছিল কিন্তু করুণা করে আমাকে বউ ঠাকুরানীর হাটে পৌঁছে দিও, এভাবে আমরা কিন্তু নিমোনিকটা শুরু করি। তো ওখানে করুণা প্রথমে, করুণা হচ্ছে তার লিখিত প্রথম উপন্যাস, কিন্তু প্রকাশিত প্রথম উপন্যাস হচ্ছে বউ ঠাকুরানীর হাট। আর হচ্ছে আমরা জানি যে হচ্ছে মনস্তাত্ত্বিক তো বললাম চোখের বালি, সামাজিক উপন্যাস নৌকাডুবি, তারপরে আরো ছিল হচ্ছে সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস ছিল মনে হয় যোগাযোগ, চতুরঙ্গ, এগুলো। এরকম অনেকগুলাই আছে। গোড়াকে কিন্তু আমরা জানি যে গোড়া কিন্তু সর্ববৃহৎ, এবং এটাকে কিন্তু মহাকাব্য মহাকাব্য ধর্মী উপন্যাসও বলা হয়, যে এটা অনেক বড়। হ্যাঁ, এর জন্য তাহলে আমরা মনে রাখবো গোড়া হচ্ছে এপিক ধর্মী, এটা হচ্ছে সর্ববৃহৎ উপন্যাস এবং মহাকাব্য ধর্মী উপন্যাস বলা হয় এটাকে। ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে আরেকটু আগাই এখন। স্লাইডগুলো আবার পরে দেখাই দেবো, কোনো সমস্যা নেই। আর আপনারা তো পুরোপুরি পেয়ে যাবেন আজকের মধ্যে আশা করি পিডিএফটা। আমরা এখন একটু কাজী নজরুল ইসলামকে নিয়ে পড়ি, একটু বিদ্রোহী হয়ে যাই, বা হচ্ছে আমরা সত্য যেটা সেটা নিয়ে আর কথা বলবো আমরা। এখন আর কোনো ভয় পাবো না। ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সময় আমরা অনেক বুঝে শুনে কথা বলেছি, অনেক কিছু বলতে চেয়েও বলিনি, কিন্তু এখন আমরা একদম সবকিছু ঠুস ঠুস করে বলে ফেলবো, কিছু ভয় নেই। আচ্ছা, নজরুল ইসলামকে নিয়ে কাজী নজরুল ইসলামকে নিয়ে পড়ার আগে আমাদের যে ছোট্ট করে যে একটা আমাদের সেগমেন্ট থাকে বা হচ্ছে আমরা একটু করে পড়তে চাই, সেটা হচ্ছে আমাদের অভিধান নিয়ে একটু পড়তে চাই আমরা সব সময়, তাই না? গতদিন পড়েছিলাম আমরা অভিধান নিয়ে, কি পড়েছিলাম যে কোনটার পরে কোনটা বসে, কখন হচ্ছে আমাদের অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু বসে, কোনটার আগে কোনটার পরে বলেন তো, এটা আপনাদের মনে আছে কিনা? তাহলে বুঝবো যে আপনারা স্লাইড পড়েছেন। অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু কখন বসে, মানে কোন জায়গায় বসে?
স্বরধ্বনির পরে, স্বরধ্বনির আগে, ব্যঞ্জনধ্বনির আগে, ব্যঞ্জনধ্বনির পরে কখন বসে? হ্যাঁ, স্বরধ্বনির স্বরধ্বনির পরে বসে, ব্যঞ্জনধ্বনির আগে বসে, মানে দুইজনের মাঝখানে বসে হচ্ছে অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু। কিন্তু নর্মাল বর্ণমালার যেই সিকোয়েন্স, সেই অনুযায়ী কিন্তু এটাও কিন্তু বসে না, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে? তা আজকে আমরা আবার তিনটা জিনিস জানবো নতুন করে। তিনটা জিনিস আসলে না, অনেক কিছু এখানে মোটামুটি আপনারা এগুলো বুঝেন, এগুলো সবকিছু জানানোর তেমন কিছু নাই। তাও ওখানে ছিল দেখি এনে দিলাম, যে চোখের সামনে থাকুক। এখানে প্রথম যেটা কথা ছিল, যে আমাদের স্বরবর্ণ রস্বই এবং দীর্ঘই দুটোটাই হচ্ছে কি ঊর্ধ্ব সম্মুখ সংবৃত আমাদের স্বরধ্বনি। এটা তো আমরা পড়েছি, আমরা ধ্বনি যখন পড়ি, ধ্বনিতত্ত্ব যখন ধ্বনিতত্ত্ব নিয়ে যখন পড়ি আমাদের গ্রামারে, তখন কিন্তু আমরা জানি এটা রস্বই হচ্ছে ঊর্ধ্ব সম্মুখ এবং সংবৃত স্বরধ্বনি, তাই না? আর দীর্ঘের কথা এখানে বলা এই কারণে যে রস্বই আর দীর্ঘের উচ্চারণ তো সেম এখানে, তো মানে হ্যাঁ, ওই দীর্ঘ করে বা হ্রস্ব করে উচ্চারণ করা সেটা আলাদা, বাট এমনিতে যখন আমরা কোনো কিছু বানান লিখি বা কিছু লিখি, সেটা যখন উচ্চারণ করি প্রায় সেমই, দুজনের উচ্চারণ এখানেও বলেছে যে সেম। দুটি স্বতন্ত্র বর্ণ স্বরবর্ণ হলেও এদের উচ্চারণ দুই স্বরের ধ্বনি অভিন্ন অভিন্ন। তাই হচ্ছে দুইটাকে বলা হলো এখানে কি ঊর্ধ্ব সম্মুখ সংবৃত স্বরধ্বনি। হ্যাঁ, এবং উ এবং দীর্ঘর ক্ষেত্রেও সেম, যে ঊর্ধ্ব পশ্চাৎ এবং এটাও সংবৃত্ত স্বরধ্বনি। তো রস্যু আর দীর্ঘ দুটোই কিন্তু আলাদা আলাদা দুইটা বর্ণ, কিন্তু তাদের উচ্চারণ সেমই বলতে গেলে, রস্য উ আর দীর্ঘ উ। অনেক ক্ষেত্রে আমরা উচ্চারণ করার সময় হ্যাঁ ছোট করে উচ্চারণ করি বা টেনে উচ্চারণ করি, তবে যখন কোনো বর্ণে মানে যখন কোনো শব্দে আমরা এটাকে উচ্চারণ করি, আমরা কিন্তু প্রায় দুইটা উচ্চারণ তো আসলে সেম, ওরকম করে তো আপনি আর কিছু আলাদা আইডেন্টিফাই করতে পারবেন না। এখানে সেই কথাটাই এখানে বলেছে। হ্যাঁ, আর দুই নাম্বার যে লাইনটা, দুই নাম্বার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এরপর থেকে আমি মার্ক করে দেবো আপনাদেরকে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে বাংলা বর্ণমালায় চন্দ্রবিন্দু অনুনাসিক স্বরধ্বনি চিহ্ন। কোন স্বরবর্ণ বা স্বরান্তে ব্যঞ্জনের সঙ্গে চন্দ্রবিন্দু যুক্ত করলে সেই বর্ণের স্বর অনুনাসিক হয়। এখানে একটা জিনিস দেখেন, ব্যঞ্জনান্তর বর্ণে চন্দ্রবিন্দুর কিন্তু কোনো ব্যবহার নেই। এই যুক্তির ভিত্তিতে মুদ্রণে চন্দ্রবিন্দুর অবস্থান একটু ডানে সরিয়ে আনা হয়েছে। ঠিক আছে? তার মানে কি, আপনার যে স্বরবর্ণে স্বরবর্ণের উপরে বসতে পারবে চন্দ্রবিন্দু, বা স্বরান্ত যে শব্দগুলো, যেগুলো শেষে আ থাকে, ই থাকে, মানে ও থাকে, কিছু কিছু শব্দ শেষে আছে না, যেমন নীলা, নীলা, এখানে সাথে সাথে লাস্টে কিন্তু আ আছে। এই টাইপের যেগুলো, এগুলোকে বলে হচ্ছে স্বরান্ত মানে শব্দ। সেই সকল ক্ষেত্রে বা হচ্ছে স্বরবর্ণের সাথে চন্দ্রবিন্দু যুক্ত হতে পারলেও ব্যঞ্জনের ক্ষেত্রে কিন্তু কখনো চন্দ্রবিন্দু যুক্ত হয় না, মানে ব্যঞ্জনের উপরে সরাসরি চন্দ্রবিন্দু যুক্ত হয় না, মানে আমাদের যে অভিধান, সেই অভিধানে এরকম কোনো নিয়ম নেই। তাই যখন এটা চন্দ্রবিন্দুকে ইউজ করা হয়, তখন একটু ডানে সরিয়ে নেওয়া হয়, যেন পুরোপুরি ব্যঞ্জনের উপর না পড়ে, কারণ ব্যঞ্জনের আলাদা করে আসলে কারো সাহায্য প্রয়োজন হয় না। এই যে চন্দ্রবিন্দু, এটা তো একটা আলাদা সাহায্য করছে, স্বরবর্ণকে আলাদা সাহায্য করছে অনুনাসিক উচ্চারণের জন্য, মানে নাকে নাকে উচ্চারণের জন্য। কিন্তু ব্যঞ্জনের ক্ষেত্রে সেটার কোনো প্রয়োজন পড়ে না, এটার উচ্চারণ তাই করা হয় স্বরবর্ণের উপরে বা হচ্ছে স্বরান্ত যে শব্দগুলো সেই ক্ষেত্রে। হ্যাঁ, এটা একটা ভালো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদের, যেহেতু এখন এখন বিভিন্ন পরীক্ষাতে অভিধান নিয়ে প্রশ্ন আসে, এগুলোর প্রশ্ন থাকতে পারে যে ব্যঞ্জনের অবস্থান কোথায় বা কোথায় এটা উচ্চারণ করা হয়। ঠিক আছে? কোন বইটা? এই বইটা, এই আধুনিক বাংলা অভিধান, হ্যাঁ এটা লাইব্রেরিতে আপনারা পাবেন, কিনতে পাওয়া যায়, বিশাল বড় একটা বই ভাই। আর এই এই ইনফরমেশন গুলো হচ্ছে কয়েকটা পেজই, প্রথম দিকে 3-4টা পেজে, ওটা হচ্ছে আমি দরকার হয় আমাদের যখন শেষ হয়ে যাবে অভিধান পড়াটা, তখন একসাথে আপনাদেরকে দিয়ে দিব কয়েকটা পেজ। এটার জন্য কিনতে চাইলে এটার জন্য কেনার প্রয়োজন নেই, অনলাইন আপনার বিভিন্ন অনলাইনে থেকেও কিন্তু অভিধানের বিভিন্ন শব্দের বানান দেখতে চাইলে ওভাবে দেখতে পারেন। তবে একটা হার্ড কপি রাখতে চাইলে এটা খারাপ না, এটা একটা নিজেকে জ্ঞানী জ্ঞানী ভাব আসে এই টাইপের বই থাকলে সাথে। আচ্ছা, তাহলে আমরা দুইটা জিনিস জানলাম। একে তো জানলাম যে আমরা হ্রস্ব ইয়া দীর্ঘের উচ্চারণের ক্ষেত্রে আসলে কোনো তফাৎ নেই, এটা ঊর্ধ্ব সম্মুখ স্বরবৃত্ত স্বরবৃত্ত স্বরধ্বনি। আর একটা ইম্পর্টেন্ট জিনিস জানলাম, যে বাংলা বর্ণমালায় চন্দ্রবিন্দুর যে একটা উচ্চারণের যে একটা ব্যাপার স্যাপার থাকে, যে ও কখনো কোনো ব্যঞ্জনের উপর বসে না ডিরেক্ট। আর 3 নম্বর যেটা জানবো, সেটা হচ্ছে কোনো শব্দের মাঝে বিসর্গ থাকলে তার পরবর্তী ব্যঞ্জনের ধ্বনি দিতে হয়। এই যে দেখেন, অতঃপরের উচ্চারণ হচ্ছে অতঃপর, অতঃপর। হ্যাঁ, এটা আপনারা জানার জন্য জেনে রাখবেন, কারণ এই টাইপের প্রশ্নগুলো এখন হচ্ছে। তাহলে তার মানে কি, মাঝে যদি বিসর্গ থাকে তার পরবর্তী ব্যঞ্জন দিতে হয় অতঃপর, 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 এভাবে। বা দুঃখ, দুঃখ, ক, তারপর আবার খ আসছে, মানে একটা দ্বিত্ব উচ্চারণ হয়েছে। এটা হচ্ছে প্রমিত বাংলার একটা আর কি উচ্চারণ। আর প্রমিত বাংলার ব্যাকরণের শেষে আরেকটা নিয়ম আছে, কি শব্দের শেষে কখনো বিসর্গ বসে না, লেখা হয় না। ঠিক আছে, আমরা তাহলে এই 3টা থেকে অনেক কিছু জেনে গেলাম, আমরা অনেক আজকের দিনে অনেক কিছু শিখে ফেললাম, তাই না?
এগুলো আসলে ইম্পর্টেন্ট, যেহেতু আসতেছে এগুলো আমাদেরকে দেখতে হবে ভালো করে। ঠিক আছে, আমরা তাহলে আগাই। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। এটা হচ্ছে আমাদের সবার মনে রাখা উচিত, যে সব সময় এটাই হচ্ছে জীবনের ধর্ম বা পৃথিবীর ধর্ম, যে তুমি যাকে তুমি কষ্ট দিবা, তোমার কাছে কষ্ট ফেরত আসবেই। জানি না কখন আসবে, এটা আসলে অনেকের কাছে মনে হয় যে দূর, এরকম কিছু আসলে হয় না, কিন্তু হয় আলটিমেটলি। এটা হচ্ছে নিয়ম, পৃথিবীর নিয়ম। ঠিক আছে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। এটা হচ্ছে নারী কবিতার অংশ। এটা কে লিখেছেন? অবশ্যই এটা বুঝাই যাচ্ছে পড়লে। এটা আর কোনো আসলে আমাদের সেকেন্ড কোনো থট আসবে না, এটা জানি আমরা কে। এটা কাজী নজরুল ইসলাম লিখেছেন অবশ্যই। আচ্ছা, কাজী নজরুল ইসলামকে যেহেতু আমরা পড়বো, ওনাকে নিয়ে যেহেতু আমরা পড়বো, তাহলে আমরা পড়ি যে, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান, নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। এটা কোন কবিতা? সাম্যবাদী কাব্যের কোন কবিতাটা? মানুষ কবিতা। হ্যাঁ, এটা কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্য থেকে নেওয়া হয়েছে। সাম্যবাদী কাব্যের কবিতা হচ্ছে মানুষ। এখানে বলা হয়েছে, ধর্মকে ব্যবহার করে অনেকে স্বার্থ হাসিল করে এবং মনুষ্যত্বের চরম অবমাননা করে, যা কোনোভাবেই কাম্য নয়। কবিতায় সেই ভাবটি মূর্ত হয়ে উঠেছে। মানুষের চেয়ে বড় কিছু হতে পারে না, কবি এটা বারবার বলেছেন। এখানে একটা ছিল না যে উনি দাঁড়ে দাঁড়ে যায়, মসজিদে দাঁড়ায় যায়, মন্দিরে দাঁড়ে যায়, ওনার ক্ষুধার নিবারণের জন্য ভিখারি বিভিন্ন জায়গায় যায়, কিন্তু কোনো জায়গাতেই তাকে সাহায্য করা হয় না। মুখের উপর দরজা আটকিয়ে দেওয়া হয়, এবং আহ যে পুরোহিত, সেটা মানে খাবার দাবার সবকিছু তার কাছে থাকে, বা মসজিদের যিনি থাকেন তার কাছে সবকিছুই থাকে, কিন্তু সে কোনো কিছু দিয়েই এই ভিখারিকে হেল্প করছিল না, তাকে তার ক্ষুধা নিবারণের জন্য কোনো ব্যবস্থা করে দিচ্ছিল না। তাহলে এই ধর্মের আর কি মূল্য রইলো? ধর্ম তো আর এটা না যে শুধুমাত্র সুন্দর পৌত পবিত্র হয়ে থাকতে হবে, নামাজ কালাম করবে তাহলেই শুধু ধর্ম, এমন তো না। বা পুজো করবে তাতেই ধর্ম, এমন না। মানুষকে হেল্প করবে, মানুষের বিপদে মানুষ এগিয়ে আসবে, এটাই তো ধর্ম। উনি এটাই বলেছেন, যে ধর্মকে জাস্ট ব্যবহার করে স্বার্থ হাসিল করে, ওখানে পুরোহিত অনেক কিছু পায়, বা আমাদের যে হুজুর থাকেন, আমাদের দেখভাল করেন, মুয়াজ্জিন থাকেন, আজান দেন যারা থাকেন, তারা হচ্ছে অনেক কিছু পান হয়তো, বা অনেক তাদেরকে হয়তো অনেক কিছু দান করার জন্য অনেক বড় 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 মানুষরা অনেক কিছু দেয়, তারা যেন দান করে, তারা যেন উপকার করে, যে গরিবদের হেল্প করে। কিন্তু ওখানে দেখানো হয়েছে যে তারা তা না করে, গরিবকে হেল্প না করে, ভিখারিকে খাদ্য না দিয়ে সবকিছু নিয়ে দরজা আটকিয়ে চলে যায়। এটা ওখানে বুঝেছে যে এই ধর্ম তো ব্যাপারটা এরকম না। ধর্ম তো তুমি জাস্ট এখানে ইউজ করতেছো নিজের স্বার্থের জন্য, কিন্তু যেখানে দরকার সেখানে তুমি সেই কাজটা করতেছো না, তাহলে এটা তো মনুষ্যত্বের চরম অবমাননা, এবং সেটা কোনোভাবেই কাম্য নয়। সেটার বিরুদ্ধে কবি এখানে কথা বলেছেন। মানুষের চেয়ে কখনোই কোনো কিছু বড় হয়ে উঠতে পারে না, উনি সেটাই বারবার বুঝিয়েছেন, এবং আমাদের বিদ্রোহী কবি সবসময় এই ব্যাপারে অনেক বেশি সোচ্চার ছিলেন। আচ্ছা, এখানে মানুষ কবিতাটা মোটামুটি আপনাদের পড়া আছে তো, এখানে এটা নিয়ে আর ডিটেইলি কিছু যায়নি। ওখানে যে সকল ব্যক্তিকে নিয়ে একটু কথা হয়েছিল, তিনি বিদ্রোহ প্রকাশ করতে যাদেরকে এখানে এনেছেন, বা তারা থাকলে হয়তো ভালো হতো, তারা বিদ্রোহ করতো, সেই দুইজন ব্যক্তিকে নিয়ে এখানে একটু কথা আছে, যে গজনী মাহমুদ আর হচ্ছে কালাপাহাড়। গজনী মাহমুদ হচ্ছে সুলতান, ওনার নাম হচ্ছে গজনী সুলতান মাহমুদ। মানে ওনার নাম তো গজনী মাহমুদ, উনি হচ্ছে মাহমুদ ওনার নাম, এবং গজনী সুলতান উনি। তিনি 17 বার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন এবং ধ্বংসলীলা চালিয়েছিলেন। এই ধ্বংসলীলা চালানোর মানে যে ওনার অবদান, সেটার জন্যই কাজী নজরুল ইসলাম তার কবিতাতে বারবার হচ্ছে ওনার কথাও বলেছেন, যে আপনিও আসেন, আপনি এই ধ্বংসের মানে এই যে ওই হচ্ছে আহ খারাপ হচ্ছে সবার সাথে, এটা যে প্রতিবাদ করা উচিত, এই অন্যায়ের প্রতিবাদ করুন, ধ্বংস করুন আপনি এদেরকে, এটার জন্য তাদেরকে আসতে বলেন। কালাপাহাড়কেও উনি সেজন্যই ডাকেন, যার প্রকৃত নাম হচ্ছে রাজচন্দ্র বা রাজকৃষ্ণ বা রাজনারায়ণ। কারো কারো মতে তিনি ব্রাহ্মণ ছিলেন, পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি অনেক দেবালয় ধ্বংস করেছেন। তো ওই আক্ষেপ থেকেই আসলে কাজী নজরুল ইসলাম কালাপাহাড়কে ডেকে বলে যে এইসব ধ্বংস করে দাও, এইসবের তো কোনো কোথায় মানে আছে কালাপাহাড়, সেই কালাপাহাড় এসে এইসব ধ্বংস করে দিকে, দেবালয় ধ্বংস, এই যে মন্দির মসজিদ ধ্বংস করে দিক, কারণ এগুলো তো কোনো কাজে লাগছে না মানুষের। যারা হচ্ছে মানুষকে সাহায্য করছে না, বিপদে আসছে না, বা ভিখারিকে, ক্ষুধার্ত ব্যক্তিকে তার খাদ্য দিচ্ছে না, নিয়ে সব বসে আছে, এখানে তো আর কোনো ন্যায় হচ্ছে না, তাহলে সব ধ্বংস হয়ে যাক, উনি এটা এখানে বলেছেন। আচ্ছা, আমাদের কবিতার ভিতরে অতটুকুই জিনিস ছিল যেগুলো আমাদের জানার প্রয়োজন, তাছাড়া ইম্পর্টেন্ট অনেক কিছু মানে তেমন কিছু ওখানে নেই। লাইনগুলো তো আপনারা মোটামুটি যেগুলো জানেন ওগুলো থেকেই মোটামুটি আসে প্রশ্ন, আনকমন তেমন কিছু না। আর আমাদের একটু জানতে হবে যেটা, সেটা হচ্ছে সাম্যবাদী কাব্য নিয়ে একটু জানি আমরা, যেহেতু এই কাব্যেরই অংশ মানুষ, এবং এই কাব্যটা অনেক বেশি ফেমাস। তো এই কাব্যটা নিয়েও আমাদের একটু জানা উচিত, তাই না? এখানে কয়টা কবিতা আছে বা কি আছে সেটা নিয়েও একটু আমাদের জানলে হয়তো এখান থেকে প্রশ্ন আসলেও আসতে পারে, এই জন্য এটা আলাদা করে আপনাদের সামনে এই স্লাইডটা নিয়ে আসা।
যুদ্ধ ঘোষণা করতেন, আচ্ছা। আচ্ছা, সাম্যবাদী কাব্যে হচ্ছে 11টা কবিতা আছে, এবং এই কবিতা সবগুলো কবিতাতেই মানুষের সমতা নিয়ে, মানুষের যে ন্যায় নিয়ে, মানে ন্যায় পাওয়ার যে একটা দরকার আছে, মানুষের যে মানুষই সবচেয়ে বড়, সেই জিনিসগুলো নিয়েই হচ্ছে আমাদের কবি এখানে কথা বলেছেন। এখানে কবিতাগুলো কি আছে? সাম্যবাদী, ঈশ্বর, মানুষ, পাপ। দেখেন এই চারটা নামই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নারী, সাম্য, কলিমজুর, এই নামগুলো থেকে কিন্তু বারবার প্রশ্ন আসতে দেখা গেছে, তাই না? কয়েকটা নাম ছাড়া এখানে প্রত্যেকটা নাম খুবই ইম্পর্টেন্ট। সাম্যবাদী, ঈশ্বর, মানুষ, পাপ, তারপরে এখান থেকে সাম্য, কুলিমজুর, এই নামগুলো কিন্তু বারবার আসে, যে এটা কোন কাব্যের অন্তর্গত। তো এইগুলো আমাদের তাহলে জানতে হবে। আমি 11টাই দিয়েছি এই কারণে যে আপনারা একবার চোখ বুলিয়ে নিন। কারণ এখন যেটা কমন, যেটা আসে সেখান থেকে এই প্রশ্ন আসবে এমন তো নাও হতে পারে, এজন্য। ঠিক আছে, এই লাইন, এই স্লাইডটা যখন পড়বেন একটু ভালো করে একবার চোখ বুলিয়ে নেবেন, তাহলে এটা আশা করি কাজে দিবে কোনো না কোনো পরীক্ষাতে। ঠিক আছে, আমাদের তাহলে মানুষ কবিতাটা শেষ হয়ে গেল। মানুষ কবিতাটা মোটামুটি আমরা সবাই জানি, সবাই বুঝি এটার মূল ভাব কি, এবং আমাদের মেইন যেটা জানার ছিল সেটা কোন কাব্যের অন্তর্গত, তাই না? তো সেটা নিয়েও আমরা পড়লাম, এবং ওই কাব্যটা নিয়েও আমরা একটু পড়লাম। এখন আমরা আরেকটা কাব্য নিয়ে একটু পড়বো, সেটা হচ্ছে, সরি, কবিতা নিয়ে পড়বো। দেখি সেটা কি, আগে আমরা এখান থেকে লাইনটা পড়ি। তিমির রাত্রি এশার আজান শুনি দূর মসজিদে, প্রিয় হারাকার কান্নার মতো এ বুকে আসিয়া বিধে, আমিরুল মোমিনিন তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। এটা কোন কবিতা আপনাদের মনে পড়ে? আসলে মনে পড়াটা খুব স্বাভাবিক যে তাও না, কবে আমরা শেষ করে এসেছি এসব কিছু। এটা হচ্ছে উমর ফারুক কবিতার অংশ, হ্যাঁ। উমর ফারুক কবিতাটি কাজী নজরুল ইসলামের জিঞ্জির কাব্য থেকে সংকলিত হয়েছে। এটা মনে রাখার চেষ্টা করবো আমরা, জিঞ্জির কাব্য থেকে উমর ফারুক কবিতাটি নেওয়া হয়েছে। ঠিক আছে, এটা উমর ফারুক কে? উমর ফারুক হচ্ছে আমাদের যে ইসলামের দ্বিতীয় খলিফা, সেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, তার জীবনাদর্শ নিয়ে এখানে অনেক সুন্দর করে উনি তুলে ধরেছেন। দেখেছেন আমাদের মানে কাজী নজরুল ইসলামের যে ভ্যারিয়েশন, ওনার যে মানে ভার্সেটাইল, মানে উনি যে কিরকম ভার্সেটাইল। উনি কখনো লিখেন হচ্ছে মন্দির নিয়ে, কখনো লিখেন মসজিদ নিয়ে, কখনো লিখেন উমর ফারুক নিয়ে, মানে ওনার হচ্ছে আহ, উনি অন্য লেভেল। ওনার ওনার ভার্সেট, উনি যে এত ভার্সেটাইল, মানে এটা নিয়ে আসলে বললে শেষ করা যাবে না। উনি সবকিছু নিয়ে অবজারভেশন ওনার ছিল, এবং সবকিছু নিয়ে উনি কথা বলেছেন সব সময়। উনি উমর ফারুককে নিয়ে কেন কথা বলেছেন? কারণ উনি ওনার জীবনাদর্শন পছন্দ করেছে। ওনার যে জীবনাদর্শ সেটা ছিল অনেক বেশি সাম্যের দিকে, যেটা আমাদের কাজী নজরুল ইসলাম সবচেয়ে বেশি পছন্দ করেন। উনি সমতা করতে জানতেন, সবাইকে তার হক দিতে জানতেন। সেই জন্য হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম তাকে অনেক পছন্দ করতেন, এবং তাকে নিয়ে এই কবিতাটিও লিখেছেন, হ্যাঁ। সবচেয়ে পছন্দের কবি, আচ্ছা। ঠিক আছে। আর হচ্ছে মহৎ প্রাণ ও আদর্শ মানব চরিত্র অর্জনের জন্য উমর ফারুককে কবি উৎকৃষ্ট উদাহরণ হিসেবে উপস্থাপনা করেছেন। কেন করেছেন উমর ফারুককে সবকিছু উৎকৃষ্ট হিসেবে? ওনার কি কি গুণ ছিল আপনাদের মনে আছে? উমর ফারুক কি কি করেছে, বা এমন কি করেছে যে উমর ফারুককে সবাই সাম্যের দিক থেকে, বা হচ্ছে উনি যে বিশ্বাসী, এবং উনি যে আসলে সমতা করেন সবার সাথে, তার যে একটা মহৎ প্রাণ ছিল, এটা নিয়ে আমরা কেন কথা বলি? ওনার অনেকগুলা গল্প সম্পর্কে আমরা শুনেছি বা পড়েছি, তাই না? একটা ছিল হচ্ছে নিজের ছেলের কথা, মনে আছে? আবু শাহমার কথা এখানে বলা আছে, যে ওনার পুত্রের কথা। উনি পুত্রকে 80টা বেত্রাঘাত করেছিলেন, তার যেই ভুলের জন্য বা তার যেই দোষের জন্য তাকে যে 80টা বেত্রাঘাত করা হয়েছে, যেটা নিয়ম, উনি সেটাই করেছেন। এবং উনি ন্যায় বিচারক, হ্যাঁ, উনি একজন ন্যায় বিচারক ছিলেন দেখেই উনি হচ্ছে ওনার ছেলে দেখে ওনাকে যে কম মারবে বা তাকে মাফ করে দিতেই পারে, তাকে তো সাধারণ ক্ষমা ঘোষণা করতেই পারে, তাই না? কিন্তু তিনি সেটা কিছুই করেন না। আরবের যে নিয়ম, এই যে রুল গুলো ছিল তখন অনেক বেশি কড়া ছিল, তখন এখানে কোনো স্বজনপ্রীতি বা ওই টাইপের কিছুই প্রতিফলিত হতো না। এখানে উনি ওনার ছেলেকে 80টা বেত্রাঘাত করতে একবারের জন্য ভাবেননি, এবং এটাতে কিন্তু আহ মানে 80 বেত্রাঘাত আসলে ভাবা যায় না, এটা কিন্তু নেওয়াই যায় না কোনোভাবে। উনি কিন্তু সেইটা করেছেন কারণ যেটা যে শাস্তি, মদ্যপানের শাস্তি যেটা যেটা হওয়া উচিত, উনি সেটা করেছেন। এবং এটা হচ্ছে তার একটা মানে ন্যায়, উনি যে কি পরিমাণ ন্যায় বিচারক তার একটা প্রুফ। তাছাড়া একটা ছিল হচ্ছে উনি কিন্তু আজান, যে আজানের কথা যেখানে আছে আমাদের, এখানে লেখা লেখা আছে কিনা, উনি তো প্রথম আজান দেওয়া শুরু করেছিলেন। সেটাও তো আপনারা জানেন যে আগে তো কুরাইশদের ভয়ে কেউ একদম প্রকাশ্যে আজান দিতে পারতেন না। কিন্তু উমর ফারুক তো অনেক বেশি কি বলবো, উনি স্ট্রেট ফরওয়ার্ড, উনি সাহস আছে, উনি জানে কি করতে হবে। উনি তো বীর যোদ্ধা, ওনাকে নিয়ে কেউ কিছু করবে বা ওনার বিরুদ্ধে এসে কেউ কিছু করবে ওরকম উনি জানে যে ওনার সেই ক্যাপাবিলিটি আছে। উনি সেটা সব মানে যখন উনি আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করেন, এবং উনি তখন সেটা সব সব প্রকাশ্যে উনি আজান দেওয়া শুরু করেন কুরাইশদেরকে ভয় না পেয়ে। কিন্তু কুরাইশদেরকে কিন্তু
কিন্তু দুনিয়া মানে ওই সময় সবাই ভয় পেত, কিন্তু উনি সেটা করেনি। উনি উনি নির্ভীক ছিলেন, উনি নির্ভীক ছিলেন, উনি ন্যায়পরায়ণ ছিলেন, এবং উনি একটা সফট হার্টেড মানুষও ছিলেন। উনি ওনার যেই যে সহকারী বা ওনাকে যে হেল্প করতে হেল্পিং হ্যান্ড, তাকে নিয়ে যখন উনি এক একটা সফরে যেতেন, উটের পিঠে কিন্তু সবসময় উনি চড়তেন না, উনি অর্ধেক পথ চড়তেন আর অর্ধেক পথ চলতেন সেই হেল্পিং যে পার্সন ছিলেন, অ্যাসিস্ট্যান্ট টাইপের যে ছিলেন আর কি, তিনি হচ্ছে অর্ধেক পথ হাঁটতেন তার সাথে, এবং অর্ধেক পথ হচ্ছে আমাদের উমর ফারুক তিনি হাঁটতেন। আর পিঠে তখন মানে উটের পিঠে চড়তে হচ্ছে সেই অ্যাসিস্ট্যান্ট আর কি। উনি এইভাবে জিনিসটাকে সমতা করতেন। মানে এই দুনিয়ায় এই জিনিসগুলো আসলে এখন খুবই রেয়ার, বলা যায় নাই বলতে গেলে, ঠিক না? হ্যাঁ, সবাই সবাই সবকিছু মানে ভয় ছিল। হ্যাঁ, মানে সৃষ্টিকর্তার প্রতি ভয় ছিল, এবং সবচেয়ে বড় কথা, মানুষকে মানুষ হিসেবে তারা দেখেছিলেন। এই জন্য হচ্ছে তাদেরকে নিয়ে আমরা এখনো কথা বলি, তাদেরকে আমরা আদর্শ মানব চরিত্র বলি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ওমর ফারুক যে কবিতাটা ছিল সেটার মূল উপজীব্য। আর তার মধ্যে নতুন কিছু শব্দের মধ্যে যা যা আছে তা হচ্ছে আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন আমরা প্রথমেই কিন্তু ওখানে বলেছি, সেটা অর্থ কি? বিশ্বাসীদের নেতা। আমাদের উমর ফারুক কে বলা হতো হচ্ছে বিশ্বাসীদের নেতা। হ্যাঁ, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা। তার শাসনামলে ইসলামী রাষ্ট্রের সীমা আরব সাম্রাজ্য থেকে মিশর ও তুর্কিস্তানের সীমা পর্যন্ত প্রসারিত হয়। এটা আশা করি এরকম আসবে না, তাও জেনে রাখলেন। ফারুক শব্দের অর্থ, ফারুক শব্দের অর্থ আপনাদের মনে আছে? বলেন তো, ফারুক কাকে বলে? এখানে অবশ্য দেওয়াই আছে, সত্য মিথ্যার যে পার্থক্য নিরূপণ করতে পারে তাকে হচ্ছে ফারুক বলে। ওনাকে ফারুকও বলা হতো, এটাও ছিল তার উপাধি। সত্য মিথ্যার পার্থক্য নিরূপণ করতে পারেন, মানে কতটা ন্যায়পরায়ণ একজন ব্যক্তি হলে তাকে এটা এই টাইপের উপাধি দেওয়া যায়। আর সাইমুম কি? এইটা আবার ভূগোলের প্রশ্ন হয়ে গেছে। শুকনো উত্তপ্ত শ্বাসরোধকারী মরুর প্রবল হাওয়া, মরুর ঝড় আর কি সাইমুম। সাইমুম হচ্ছে মরুর ঝড়, ঠিক আছে? এই হচ্ছে কথা। ঋতু উত্তি পিঠে উমর ধরিল রশি। আচ্ছা, এখন আমরা একটু কাজী নজরুল ইসলামকে নিয়ে পড়বো। যেহেতু আমরা তার কবিতা পড়লাম, তাকে নিয়েও তো একটু পড়তে হয়, তাই না? না হলে তো জিনিসটা খারাপ দেখায়, খুবই খারাপ দেখায়। তো কাজী নজরুল ইসলামের জন্ম মৃত্যু এগুলো হচ্ছে একদম আপনাদের অনেকেরই মুখস্থ ঠোঁটস্থ, আবার অনেকের হচ্ছে আমার মতো জীবনেও সাল তারিখ মুখস্থ হয় না। তো আপনারা এটা সবাই দেখবেন যে জন্মটা, কারণ জন্ম তো ইম্পর্টেন্ট। অনেক সময় দেখি যে ইম্পর্টেন্ট মানে কি, দেখেন সব কঠিন প্রশ্নের মাঝে একটা সহজ প্রশ্নটা দিয়ে দিল, এখন এটা আপনার মনে নাই, এর চেয়ে দুঃখের আর কিছু আছে বলেন? যেটা সবাই পারবে, যেটা কেউ ভুল করবে না, সেটা তো ভুল করাই যাবে না। তো এটা আমাদের জন্য জানতে হবে। জন্ম 11ই জ্যৈষ্ঠ 1306, 24শে মে 1899, ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ঠিক আছে, 11ই জ্যৈষ্ঠ 1306, 24শে মে 1899। উনি 1917 সালে সেনাবাহিনী বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান। আচ্ছা, উনি লেটোর দলের সাথে যুক্ত ছিলেন, তাই না? আপনারা জানেন লেটো কি আসলে? লেটো দলে যুক্ত ছিলেন, এটা তো আমরা ছোটবেলা থেকে পড়তে পড়তে বড় হয়েছি। লেটো কি? যে রাঢ় অঞ্চলের যে কবিতা, গান, নৃত্য এগুলো সব একসাথে মানে ওনারা আয়োজন করে করে ভ্রাম্যমাণ একটা নাট্যদল ছিল। তারা গান, কবিতা, নাচ একসাথে একটা মিশ্র একটা অ্যাক্টিভিটি আর কি ওটা। এই এই দলটা এইভাবে সেই অ্যাক্টিভিটি করতো, এবং ভ্রাম্যমাণ নাট্যদল ছিল তারা আর কি। আর আমাদের যে কাজী নজরুল ইসলাম, উনি কিন্তু মুক্তক ছন্দের প্রবর্তক, তাই না? এটা আমরা সবাই জানি, মুক্তক ছন্দের প্রবর্তক কে? কাজী নজরুল ইসলাম। নেচে নেচে গান করা। আচ্ছা, আর ওনার মৃত্যু কবে? 29শে আগস্ট 1976 সালে কবি ঢাকার পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এখন এটার নাম আর পিজি হাসপাতাল নাই। তো যাই হোক, এই প্রশ্ন আসলে আপনারা বুঝতে পারবেন, সমস্যা নেই। 29শে আগস্ট 1976 সালে কবি মৃত্যুবরণ করেন। হ্যাঁ, মসজিদের এই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। বলেন তো ওনাকে কোথায় কবর দেওয়া হয়েছিল, মানে কোথায় আমাদের কবি সাহিত্য আছেন? ডিউর মসজিদের পাশে, রাইট। এটা উনি বলে গেছেন এবং সেটাই করা হয়েছে। আচ্ছা, এখন আমরা কাজী নজরুল ইসলামের কিছু কাব্য, গল্প এগুলো নিয়ে একটু পড়বো, মানে দেখবো নামগুলো কি কি। কাব্যের মধ্যে কি কি আছে? অগ্নিবীণা, বিষের বাসি, ছায়ানট, প্রলয় শিখা, চক্রবাক, সিন্ধু হিন্দোল। এই নামগুলো আমরা সবাই জানি, এই নামগুলো আসলে ভুল হয় না, এবং এই নামগুলোই বলছি বোর্ড বইতে দেওয়া আছে। নতুন করে মানে একদম আনকমন আনকমন যেগুলো একটু কম জানি এই টাইপের গুলো দেওয়া আছে যে, এমন না। একদম জানা যেগুলো সেগুলোই আমরা জানি। অগ্নিবীণা নিয়ে আমরা সবাই জানি এটা হচ্ছে প্রথম কাব্য, না? কাজী নজরুল ইসলামের প্রথম কাব্য অগ্নিবীণা, যেটাতে প্রায় যেটাতে 12টা কবিতা আছে অগ্নিবীণাতে। এবং অগ্নিবীণার প্রথম যেই কবিতাটা সেটা কি বলেন তো? প্রথম কবিতাটার নাম কি?
যাক, লিখতে অবশ্যই এটা কষ্ট হবে। প্রলয় উল্লাস, প্রথম কবিতাটার নাম প্রলয় উল্লাস। দ্বিতীয় কবিতা কিন্তু বিদ্রোহী, এটা একটা ইম্পর্টেন্ট, ঠিক না? বিদ্রোহী তো কবিতা যেখানেই এটার কোনো উপস্থিতি আছে সেখানেই এটার ইম্পর্টেন্স আছে, কারণ বিদ্রোহী কবিতা আসলে এক নামে সবাই চিনি তো। অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী। আচ্ছা, এছাড়া আছে হচ্ছে বিশের বাসী, ছায়ানট, প্রলয় শিখা, চক্রবাক, সিন্ধু হিন্দোল, এই নামগুলো সবাই আমরা মোটামুটি জানি। আর গল্প গ্রন্থের মধ্যে আছে হচ্ছে, আমরা যে নাম তিনটা পড়ি সেটা হচ্ছে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা গল্প গ্রন্থ তিনটাকে আপনারা যদি মানে মনে রাখতে কষ্ট হয় তাহলে আপনারা এইভাবে মনে রাখবেন: বারিশ। বারিশ হচ্ছে ব্যথার দান, রিক্তের বেদন, আর সতে হচ্ছে শিউলিমালা। এভাবে আমি মনে রাখি, এই জন্য এখানে এটা লিখে দিলাম বারিশ। আপনাদের যদি মনে রাখা এভাবে সুবিধা হয় তাহলে আপনারা এইভাবে মনে রাখতে পারেন, এই জন্য। বারিশ, ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা এগুলো কি গল্প গ্রন্থ। দেখেন, আবার উপন্যাস বানাই দিলে ঝামেলা। এখন আমরা পড়বো উপন্যাস। উপন্যাসেও তিনটা নাম জানবো, সেটা হচ্ছে বাকুম। বাকুম কি কি? বাঁধনহারা, কুহেলিকা, মৃত্যুক্ষুধা। এটা হচ্ছে বাকুম। বাকুম হচ্ছে উপন্যাস। কাজী নজরুল ইসলামের উপন্যাসের নাম বাকুম। বাকুম মানে হচ্ছে বাঁধনহারা, কুহেলিকা, আর হচ্ছে মৃত্যুক্ষুধা, ঠিক আছে? আর প্রবন্ধের মধ্যে আছে হচ্ছে, প্রবন্ধ তো অনেকগুলোই আছে, এখানে কয়েকটা নাম যেগুলো বোর্ড বইতে দেওয়া সেগুলোই দিচ্ছি: যুগবাণী, দুর্দিনের যাত্রী, রাজবন্দির, জবানবন্দি। এই যে রাজবন্দির, জবানবন্দি। এখন কমলাকান্তের জবানবন্দি পড়েছেন, রাজবন্দি, জবানবন্দি এখানে আছে, এটা এটা মনে রাখার চেষ্টা করবেন, দুইটা যেন কোনোভাবেই ক্ল্যাশ না করে। হ্যাঁ। কবুতরের ডাক, বাকুম, হ্যাঁ বাকুম কবুতরের ডাক। বাকুম দিয়ে আমরা মনে রাখবো বাঁধনহারা, কুহেলিকা, মৃত্যুক্ষুধা, ঠিক আছে? তু বারিশ ও পানি, কি কি যে লিখো সৈকত, আল্লাহ জানে। আচ্ছা, প্রবন্ধের মধ্যে আছে হচ্ছে যুগবাণী, দুর্দিনের যাত্রী, রাজবন্দি, জবানবন্দি। হ্যাঁ, এগুলো যেন ভুল না হয়। আচ্ছা, টুকিটাকি কিছু ইনফরমেশন আমরা একটু জানবো। আর যেহেতু কাজী নজরুল ইসলাম এখন খুবই বেশি ইম্পর্টেন্ট একটা টপিক বলতে গেলে, এখন যেহেতু মুসলমান সাহিত্যিক নিয়ে প্রশ্ন আসে, তো কাজী নজরুল ইসলাম অনেক ইম্পর্টেন্ট। কাজী নজরুল ইসলাম থেকে কিন্তু প্রশ্ন একবার মিস যায় না, দেখছেন? এটা কিন্তু আসে মোটামুটি বলতে গেলে। রবীন্দ্রনাথ ঠাকুর একটু হইলেও মানে রবীন্দ্রনাথ ঠাকুরেও প্রশ্ন আসে, কিন্তু তাছাড়াও কাজী নজরুল ইসলাম সবসময় এখন রিলেভেন্ট। তো তার সম্পাদিত পত্রিকার মধ্যে আছে কি? নবযুগ, ধূমকেতু, লাঙল। নবযুগ, ধূমকেতু, লাঙল কোনটাতে হচ্ছে বলেন তো? রবীন্দ্রনাথ ঠাকুর এখানে একটা মানে সুন্দর লেটার লিখে পাঠিয়েছিলেন কাজী নজরুল ইসলামের জন্য। আশীর্বাদ, যেটাকে বলে আশীর্বাদ, লিখে পাঠিয়েছিলেন। আয় চলে আয়। হুম। আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাদ অগ্নিসেতু, দুর্দিনেরই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। এটা হচ্ছে ধূমকেতুর জন্য লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? এটা একটা অর্ধ সাপ্তাহিক পত্রিকা কিন্তু। আমাদের যে নবযুগ, এটা হচ্ছে দৈনিক, কিন্তু সান্ধ্য দৈনিক। এটা হচ্ছে অর্ধ সাপ্তাহিক, আর এটা হচ্ছে সাপ্তাহিক। আপনারা এই সিকোয়েন্সে যদি মুখস্থ করেন তাহলে আপনারা মনে রাখতে সুবিধা হবে, প্রথমটা দৈনিক, পরেরটা অর্ধ সাপ্তাহিক, পরেরটা পুরোপুরি সাপ্তাহিক, ঠিক আছে? তো নবযুগ, ধূমকেতু আর লাঙল এই তিনটাই হচ্ছে কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা। তবে ধূমকেতু, যেটা ধূমকেতুতে কিন্তু নজরুলের নাম নজরুল লেখা হতো না, ওখানে লেখা হতো হচ্ছে সারথি হিসেবে নামটা। নজরুলের নাম ছাপা হতো সারথি হিসাবে, ঠিক আছে? আর আমাদের যে লাস্টের লাঙ্গল, লাঙ্গলটা তো উনি হচ্ছে প্রধান পরিচালক ছিলেন। আর এটা সম্পাদক ছিলেন হচ্ছে মণিভূষণ মুখোপাধ্যায়। যাই হোক, এত এত বেশি কিছু এখন এখান থেকে না জানলেও হবে আমাদের। আমরা জাস্ট সম্পাদিত পত্রিকাগুলোর নাম মনে রাখার চেষ্টা করব, সেটার মধ্যে হচ্ছে তিনটা নাম: নবযুগ, ধূমকেতু, লাঙল। নবযুগ হচ্ছে সান্ধ্য দৈনিক, এরপরেরটা হচ্ছে মানে ধূমকেতু হচ্ছে অর্ধ সাপ্তাহিক, এবং লাঙল পুরোপুরি সাপ্তাহিক পত্রিকা, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের তিনটা পত্রিকা পড়ে ফেললাম। নাগরিকত্ব লাভ করেন হচ্ছে মানে বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন 18 ফেব্রুয়ারি 1976। তবে এখনকার টপিক যেটা নিয়ে আমরা অনেক বেশি কথা বলি সেটা হচ্ছে ওনাকে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি কবে দেওয়া হয়। জাতীয় কবি হিসাবে ওনাকে আসলে 1972 সালে 4 মে থেকে যে তিনি জাতীয় কবি, সেই স্বীকৃতি দেওয়া হয়েছে, মানে একদম রাষ্ট্রীয়ভাবে জারি করা হয়েছে 2রা জানুয়ারি 2025, ঠিক আছে? মানে এক প্রজ্ঞাপন জারি, এখানে একটা কথা আছে, প্রজ্ঞাপন জারি করা হয়েছে 2রা জানুয়ারি 2025। মানে উনি যে 1972 সালের 4 মে থেকে আমাদের জাতীয় কবি, সেইটার স্বীকৃতি দেওয়া হয়েছে, মানে একদম স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে ফেলা হয়েছে 2রা জানুয়ারি 2025। এখন এটা নিয়ে যে কনফিউশন আছে, সেটার জন্য আমরা একটু গ্যাজেটটা দেখবো, ঠিক আছে? গ্যাজেটটাতে দেখেন। হ্যাঁ, গ্যাজেট যা মানে পাবলিশ যেটা মানে প্রকাশিত যেটা, সেটা হচ্ছে 24শে ডিসেম্বর 2024, এখানে দেখতেই পাচ্ছেন। এবং সেটা জারি হয়, যেটা বললাম আমরা, আমাদের আগের ইসে জারি হয়ে যায় 2রা জানুয়ারি 2025।
তবে গ্যাজেট প্রকাশিত হয় আবার 24শে ডিসেম্বর 2024। ঠিক আছে, এই হচ্ছে এখানে কিছু একটা মারপ্যাচ যেটা নিয়ে আপনারা সবাই হচ্ছে অনেক বেশি কনফিউজ থাকেন যে আসলে এটা কি বললো। এই আর কি, জারি বললে আমরা আগেরটাতেই বলবো, 2রা জানুয়ারি 2025। কি, কথাটা কি? আচ্ছা, এরপরে আমাদের মনে হয় শেষের দিকে চলে এসেছি। আমি ওই আপুর প্রশ্নটাতে দেখবো আরেকবার। আমি তবে এই প্রশ্নটাকে একটু করি যে মানুষ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত, বলেন, আজকের প্রশ্ন এটাই। আজকের দিনের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এটা, মানুষ কবিতা কোন কাব্যের অন্তর্গত? আর সাম্য, আহ, হ্যাঁ, সাম্যবাদী। সাম্য না, কিন্তু সাম্য না, সাম্যবাদী, হ্যাঁ সাম্যবাদী, এটা মনে রাখার চেষ্টা করবেন, সাম্যবাদী কবিতা। সাম্যবাদী কবিতা তো, সরি, কাব্য, সাম্যবাদী কাব্যের আর কিছু কবিতার নাম আপনাদের মনে আছে, বলেন তো। আমি নিয়ে যাচ্ছি, ওই স্লাইডেই যাচ্ছি, তবে এর আগে আপনারা বলেন সাম্যবাদী কাব্যের কথা। নারী, এই ঐকতান কে বলছে? কুলি মজুর, নারী, কুলি মজুর, ঈশ্বর, পাপ। নারী, কুলি মজুর, ঈশ্বর, পাপ, তারপর কি? বলেন বলেন বলেন। এই যে, এটা আমি বলেছিলাম যে আমি আরেকবার এই স্লাইডটা দেখাবো, এই জন্য এই স্লাইডটা আমি আরেকবার নিয়ে এসেছি। দেখেন, সাম্যবাদী কাব্যের প্রথম কবিতা তো আমরা জানি যেটা সাম্যবাদী, এছাড়া আছে হচ্ছে ঈশ্বর, মানুষ, পাপ, নারী, সাম্য। এই কয়টা মনে রাখার চেষ্টা করেন, আর সাথে কুলিমজুর। ঈশ্বর, মানুষ, পাপ, নারী, সাম্য, কুলিমজুর, একদম মানে মানুষের সাথে রিলেটেড করে আমাদের আশেপাশের মানুষ সবকিছু মিলে যেটা একদম মনে রাখা, এটা কিন্তু সহজ, তেমন কঠিন না। দেখেন, ঈশ্বর থাকবে, ঈশ্বর থাকলে মানুষ থাকবে, মানুষ থাকলে মানুষের পাপ থাকবে, মানুষের মধ্যে নারী থাকবে, কুলি মজুর থাকবে, সেখানে সাম্যের কথা সবসময় কবি বলে গেছেন। এভাবে মনে রাখার চেষ্টা করবেন, হ্যাঁ, একটু রিলেট করে করে মনে রাখার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে বারাঙ্গনা, এটা বারাঙ্গনায়, আমিও এটা সার্চ দিয়ে দেখছিলাম পরে যে বারাঙ্গনা কেন। আচ্ছা, ঠিক আছে। ইস, সবাই কি লিখছেন আবার, যাই হোক, আচ্ছা। তো আমরা আজকে কাজী নজরুল ইসলামকে নিয়ে কিন্তু শেষ করতে পারিনি। আমাদের পড়া আরো কিছু রয়ে যাবে। আরো একটা গল্প রয়ে যাবে হচ্ছে কাজী নজরুল ইসলামকে নিয়ে, সেটা পড়বো, তারপর আমরা আবার অন্য কবির বা অন্য লেখকের পড়া পড়বো। তবে আজকের জন্য 6টা গল্প, মানে কবিতার গল্প মিলে 6টা হয়ে গেছে, এর চেয়ে বেশি কিছু দেওয়া ঠিক হবে না। এজন্য আজকের জন্য আমাদের ছুটির ঘন্টা বেজে গেল, অনেক দ্রুতই হয়তো বেজে গেল, কিন্তু আজকে আসলে এর চেয়ে বেশি নিলে লোডটা বেশি হয়ে যাবে, এজন্য আর আজকে এর বেশি কিছু দিলাম না। যাওয়ার সময় একটা কথাই, যে হেথা সবে সমপাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। ঠিক না? একদম, আমরা সবাই পাপী, কিন্তু অন্যকে ঠিকই মাপি বা ই করি আমরা, যে নিজেরাও পাপি এটাও আমরা অনেক সময় ভুলে যাই। তাহলে ধন্যবাদ সবাইকে।